ওকে, আই বিলিভ আমরা অলরেডি লাইভে চলে আসছি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আব্দুল গাফফার। আমি প্রজেক্ট ডিরেক্টর পাবনা সৌদি অ্যাগ্রোসোলার পাওয়ার প্ল্যান্টের 5 মেগা প্রজেক্টে আছি। তাছাড়াও আমি সোলারল্যান্ডে ইনচার্জ অফ গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে কর্মরত আছি। আমার সাথে তিনজন খুবই পরিচিত মুখ, তাদের স্ব স্ব অবস্থানে। আমি চাইবো হচ্ছে তারা যদি প্রত্যেকেই নিজের একটু সংক্ষিপ্ত আকারে নিজেকে পরিচয় পরিচয় দেন প্রত্যেকে। আমার সাথে আছেন, আমার বাঁ পাশে আছেন হচ্ছে আর কে মজুমদার। আমার ঠিক নিচে আছেন হচ্ছে বোরহানউদ্দিন ভূঁইয়া, এবং তার পাশে আছেন হচ্ছে গোবিন্দ মজুমদার। সো আপনারা যদি প্রত্যেকেই একটু নিজেদের সম্পর্কে পরিচয় দেন। আর কে ভাইয়া? ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আর কে মজুমদার। আমি ইউআই থেকে পাস করেছি 111 বেচ। এখন আছি সোলারল্যান্ডে অ্যাজ এ ডেপুটি ম্যানেজার। তার পূর্বে ছিলাম সিআরএ শাহরিয়ার স্যারের সাথে, হয়তো সবাই জানে ইউআই পরিচিত মুখ যারা। তো আমার এই অল্প এই এক্সপিরিয়েন্স জব লাইফটাতে আই হ্যাভ লার্ন লট অফ থিংস। ওকে, আর আমার কোম্পানিতে এখন হচ্ছে আমি প্রকুরমেন্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে, এই এই সেক্টরগুলো আমি দেখছি অ্যাজ এ ম্যানেজার। যা যা দেখতে হয় সবকিছুই দেখছি সোলারল্যান্ডে। আর সোলারল্যান্ড সম্পর্কে মনে হয় সবাই টুকটাক জানেন। সোলারল্যান্ডকে খুব পরিচয় দেওয়ার কিছু নাই সবার কাছে। দ্যাটস ইট। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আকিব ভাইয়া। গোবিন্দ ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম গোবিন্দ মজুমদার। আমি ইউএই 011 ব্যাচের স্টুডেন্ট ছিলাম, এবং নেক্সট আমি মুভ করি হচ্ছে গিয়া সেন্টার ফর এনার্জি রিসার্চ অ্যাজ এ রিসার্চ ইঞ্জিনিয়ার শাহরিয়ার স্যারের আন্ডারে। ওইখানে প্রায় অলমোস্ট আমি 2.5 বছর মতো ছিলাম সোলার সেক্টরেই আসলে। দেন আমি মুভ করি সিম্বার সোলার, যেটা হচ্ছে গিয়ে আমাদের রিসেন্ট প্রজেক্ট আমরা কমপ্লিট করছিলাম অ্যাজ এ সিম্পল সোলার জয়েন্ট ভেঞ্চার উইথ প্যারাগন কোম্পানি। ওটা হচ্ছে 8 মেগাওয়াটের প্রজেক্ট ছিল। এখন কারেন্টলি হচ্ছে কি আমি সিম্বায়ারেই আছি অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট এন্ড প্রজেক্ট ম্যানেজার হিসেবে। নতুন প্রজেক্টের জন্য আমরা ট্রাই করতেছি। সো দ্যাটস অল। ওকে, আমরা সামনে হয়তো আরেকটু জানতে পারবো। তারপর হচ্ছে বোরহানউদ্দিন ভাইয়া, যদি আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম মোহাম্মদ বোরহানউদ্দিন ভূঁইয়া। আমি ইউআইউর 091 বেচে ছিলাম। এখানে যারা আছে সবাই মোটামুটি আমি সিনিয়র, সবচেয়ে বুড়ো মানুষ আমি। আমি আমি বের হয়েছি 2013-এ। দেন আমি জয়েন করি সোলারল্যান্ড বাংলাদেশে, যেখানে এখন আমাদের আর কে আছে, যেখানে আমি আছি। তারপর ওইখান থেকে আমি যাই এটিএন-এ। এটিএন বাংলা একটা কোম্পানি ছিল, এটিএন সলিউশনস লিমিটেড। ওইখানে ছিলাম একটা 65 মেগাওয়াট সোলার প্রজেক্টের প্রিলিমিনারি স্টাডিগুলো আমার ছিল, আন্ডারে ছিল। এরপরে আমি আসি আর কি স্ক্রিপ্ট টেকনোলজি লিমিটেড। এই এখানে আছি। আমি প্রজেক্ট ডেভেলপমেন্টটা দেখি, ম্যানেজার হিসেবে আছি এখানে। প্রজেক্ট ডেভেলপমেন্টটা দেখি আর কি আমি। গ্রেট। সো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকের প্রোগ্রামটার নামটা যদিও একটু মানে প্রফেশনাল, বাট আসলে আমরা খুব বেশি ভারী কথা বলবো না। এর একটা কারণ আছে, আমরা চারজনই, যেটা আমি বলতে ভুলে গিয়েছি, আমরা চারজনই ইউআইউর, এবং চারজনই চারজনকে খুব পার্সোনালি চিনি। তো আমরা জাস্ট কিছু স্পেসিফিক পয়েন্ট নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। তো আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম অনুযায়ী যদি আমরা শুরু করি, আমি একটু জাস্ট রুলস গুলো একটু করি, যে আমরা যে কোশ্চেন গুলো বা যে কোয়ারিজ গুলো আমাদের আছে, আমরা একজন একজনের সাথে শেয়ার করব। সো ফ্লোরটা সবার জন্য ওপেন। যে কেউ যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারেন, বা যে কেউ যে কোনো ডিসকাশনে আপনাদের ওপিনিয়ন গুলো বা পয়েন্ট অফ ভিউ গুলো অ্যাড করতে পারেন। সো শুরুতে যেহেতু এটা একটা কেরিয়ার টক, আমি চাইবো হচ্ছে একটু কেরিয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। যেমন যে কোশ্চেনটা মাথায় আসে, লাইক আমার ক্ষেত্রেও যেটা হয়েছে, আমরা জাস্ট থার্ড ইয়ার পরেই, ইউআইতে থার্ড ইয়ার পরেই মাথায় একটা একটা কনফিউশনের মধ্যে থাকি যে আসলে আমাদের কেরিয়ারটা কোন দিকে সেট করা উচিত। বা দেখা যায় হচ্ছে কোন একটা টপিক বা কোন একটা সাবজেক্ট হয়তো খুব ভালো লাগছে, বা কোন একটা সাবজেক্ট হয়তো ভালো একটা গ্রেড পেয়েছি, বা কোন একটা সাবজেক্ট হয়তো পড়ে মনে হচ্ছে যে আসলে এটাই হয়তো ইঞ্জিনিয়ারিং। সো এমন একটা সাবজেক্ট, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, পাওয়ারটা পড়ার পর আমার ক্ষেত্রে মনে হয়েছিল যে হ্যাঁ, পাওয়ার সাবজেক্টটা, বিশেষ করে এনার্জি কনভারসেশন সাবজেক্টটা পড়ার পর মনে হয়েছিল যে এই সাবজেক্টটা আসলে খুবই ইন্টারেস্টিং। তো
এই সাবজেক্টটা আমার পড়া উচিত, এই দিকটায় আমার একটু বেশি মনোযোগ দেওয়া উচিত। কিন্তু প্রবলেম যেটা হয়, আমরা আসলে ঠিক ওই মুহূর্তে হয়তো এটা বুঝে উঠতে পারি না যে এই যে এনার্জি কনভারসেশন বা পাওয়ার এই সেকশনটা বা এই সেক্টরটা এত বড়, ঠিক কোন দিকটায় আগালে আমরা আমাদের কেরিয়ারটা ঠিক ইউনিভার্সিটি লেভেল থেকেই কিন্তু একটা পজিশনে নিয়ে যেতে পারি, মানে একটু এগিয়ে থাকতে পারি বাকিদের দিক থেকে। সো আপনাদের তিনজনের জন্যই আমার কোশ্চেন হচ্ছে যে একটা থার্ড ইয়ার স্টুডেন্ট যে মাত্র হয়তো থিসিস শুরু করছে, বা যে হয়তো সামনে 1 বছর পর তার গ্রাজুয়েশন কমপ্লিট করে বিভিন্ন কোম্পানিগুলোতে জয়েন করবে, তার আসলে মাইন্ডসেটটা কিরকম হওয়া উচিত, তার আসলে কোন দিকটায় প্রায়োরিটি রাখা উচিত, স্পেশালি সে যদি রিনিউয়েবল এনার্জি জব সেক্টরে নিজেকে দেখতে চায়, বা এই ধরনের রিলেটেড জবগুলো সে করতে চায়। এনিওয়ান যে ইন্টারেস্টেড, যদি আর কে ভাই হন বা এনিওয়ান। আই থিঙ্ক এই ফিল্ডটাতে বোরহান ভাই খুব ভালো বলতে পারবেন। হ্যাঁ বোরহান ভাই প্লিজ, হ্যাঁ, আপনি আপনি অনেক শুরু করেন। অনেক এক্সপিরিয়েন্স ভাই প্লিজ। আমি বলি, এবার স্বাধীন এখানে যে কথাগুলো বললো খুব গোছানো কথা এবং গোছানো স্টুডেন্টের কথা। ফার্স্ট অফ অল হলে আমি কখনোই গোছানো স্টুডেন্ট ছিলাম না। আমি আমার যা কিছু আমি বলবো বা যা কিছু আমি টুকটাক জানি সেটা হলো আমার মানে এক্সপিরিয়েন্স আফটার মানে ইউনিভার্সিটি শেষ করার পরে যেগুলো আমি ফিল করছি বা যেগুলো থাকলে ভালো হইতো, বাট এগুলো ইউনিভার্সিটিতে আমার ছিল না, কারণ আমি ইউনিভার্সিটি খুব অগোছালো একটা স্টুডেন্ট ছিলাম। যেমন যেটা বললো যে স্বাধীন, ওর একটা প্ল্যান ছিল যে থার্ড ইয়ারের পরে ও কোন দিকে যাবে বা কোন সাবজেক্টের প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করে যে আমি এটা করলে ভালো করতে হবে, এগুলো আমার একদম টোটালি ছিল না। আমি 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 মূলত ছিলাম কমিউনিকেশনের স্টুডেন্ট। আমরা যখন শেষের দিকে ছিলাম বা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন তো টেলিকমের একটা মানে ভালো একটা ইয়া ছিল, মানে মার্কেটের ফিল্ড ছিল, মানে জব ফিল্ড খুব ভালো ছিল টেলিকমে। তো ওইখান থেকেই যখন আমার মেজর ডিক্লেয়ার করতে হয় তো চিন্তা করলাম যে টেলিকমের দিকেই যাই। তো ওই জন্য আমার কমিউনিকেশন ছিল মেজর। তো এরপরে আর এছাড়া আমি কিন্তু আমি রিনিউয়েবলে কাজ করি, আমি রিনিউয়েবলে কোর্সই করিনি। এটা সবাই শুনলে একটু অবাক হয় যে ভাই আপনি রিনিউয়েবলে কাজ করেন, রিনিউয়েবলে কোর্সই আপনি করেন না। আমি রিনিউয়েবলে কোর্সই করি নাই। তারপরে যেটা বের হয় কি, মানে আমার কাছে যেটা মনে হয় যে একটা প্ল্যান থাকা অবশ্যই ভালো, একটা প্ল্যান থাকা অবশ্যই ভালো। তবে একটা জিনিস কি, আমরা যখন ইউনিভার্সিটি শেষ করি তখন আমরা মানে যারা জব করতে ইচ্ছুক আর যারা হায়ার স্টাডি করতে ইচ্ছুক দুইটা গ্রুপ হয়ে যায়। হ্যাঁ, যারা যারা জব করতে ইচ্ছুক আমরা কিন্তু তখন খুব মানে ক্রেজি থাকি যে না আমার জব পাইতে হবে, মানে আমি কোন সেক্টরে জব করবো সেটা হলো গিয়ে পরে, বাট ফার্স্ট অফ অল আমাকে একটা জব পাইতে হবে। তো দেখা যায় যে আমি পাওয়ারে পড়ছি বা আমি কমিউনিকেশনে পড়ছি, দেখা গেছে কি বের হওয়ার পরে বা ফ্যামিলির চাপ বা সবকিছু মিলেই বা নিজের পার্সোনাল একটা স্যাটিসফ্যাকশন বা থেকেই চিন্তা করে যে কি না আমি জবে ঢুকি যেটাই পাই আর কি। তো আমারও দেখা বা আমি নিজেও পার্সোনালি ওইটাই দেখছি যে আমি কমিউনিকেশনে থাকার ইচ্ছা ছিল, কমিউনিকেশনে জব করার ইচ্ছা ছিল, বাট বের হয়েছি, বের হওয়ার পরে সেই আবার চাকরির জন্য আলহামদুলিল্লাহ আমার যে খুব মানে আমি বের হওয়ার পরে বেকার ছিলাম না, এই জন্যই চাকরির মজাটা মানে মর্মটা এখনো খুব বেশি বুঝি না আর কি। মাঝে মাঝে খুব মানে উড়া থাকি আর কি, যেহেতু বেকার কখনো ছিলাম না। তো বের হওয়ার পরে মোটামুটি 10-12 দিন পরে আমি সোলারল্যান্ডে জয়েন করি। তো আমি কিন্তু চলে আসলাম কিন্তু পাওয়ারে। এই যে আমি যখন ঢুকলাম তখন কিন্তু আমি পাওয়ারের মোটামুটি একটা পাওয়ারের মধ্যেও তো অনেকগুলো সাইট আছে, এর মধ্যে আমি চলে আসি রিনিউয়েবলে। আলটিমেটলি যে মানে কোনো প্ল্যান ছিল না আর কি। বাট আমি সাজেস্ট করবো যে মানে সবাই তো যে একরকম হবে এমন না। তো একটা যদি প্ল্যান থাকে যে আমি এই সেক্টরে কাজ করব বা আমি কমিউনিকেশনে কাজ করব বা আমি রিনিউয়েবলে কাজ করব বা আমি পাওয়ারের এই সেক্টরে কাজ করব, আগে থেকে প্ল্যান থাকা ভালো। ওইভাবে মানে নিজেকে প্রিপেয়ার করা ভালো। যেমন আমি যেটা ফেস করছি কি, যেহেতু আমি রিনিউয়েবলে আমি পাওয়ারের প্রতি আমার খুব ছিল না, মানে আগ্রহী ছিল না, বাট আমি পাওয়ারে চলে গেছি। এরপর হয়তো আমার কিছু কিছু জিনিস আমার নিজের শিখতে হয়েছে, যে রিনিউয়েবল এনার্জি কোর্স আমি নিজে নিজে বাসায় পড়তে হয়েছে বা নিজে নিজে বাসায় টুকটাক দেখতে হয়েছে, বা রিনিউয়েবলের কিছু কিছু বই বা নিজের নিজ থেকে শিখতে আর কি। তো অনেকগুলো টার্মস আছে যেগুলো আমি জবে গিয়ে শিখছি। যেমন হয়তো আমি যদি মনে করতাম যে না আমি রিনিউয়েবলে কাজ করবো বা পাওয়ারে কাজ করবো, তাহলে আমি এগুলো হয়তো ইউনিভার্সিটি থার্ড ইয়ারে বা লাস্ট ইয়ার দিকে এসে টুকটাক বা এই কোর্সগুলো করতাম বা এই প্রিপারেশনগুলো আমার থাকতো। তো যেহেতু বলছি যে প্রথম থেকেই আমার কোনো মানে খুব অগোছালো মানুষ আমি, তো সুতরাং ওগুলো আমার ছিল না। যাক, তবে আমি 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 সাজেস্ট করবো যারা যারা ফ্রেশার আছে বা যারা দেখছেন সেশনটা, যদি সম্ভব হয় একটু প্রিপারেশন নিয়ে রাখেন। আর মানে জবের জন্য যদি খুব ফোর্স থাকে ফ্যামিলি থেকে, বা যদি অনেকে আছে কি যে মানে পার্সোনাল স্যাটিসফ্যাকশন যে আমি বের হয়েছি বেকার থাকতে আমার এটা জিনিসটা খারাপ দেখা যায়, বা মানুষ আমার কি বলবে বা ও কি ভাববে যে চাকরি করছে, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, তাও আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, অনেক
পড়ছি, অনেক টাকা পয়সা খরচ করে পড়ছি, এত টাকা খরচ করে পড়ছে যে বসে আছে বেকার। এটা এটা একটা জিনিস কাজ করে যে চাকরি শুরু করতেই হবে। আর ফ্যামিলি অনেক সময় ফ্যামিলি তো একেবারে এক সেম অবস্থা না, বাট মনে হয় যে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া বা ফ্যামিলিকে একটু আগে রাখার জন্য অনেকে আসে আর কি। তো যারা যদি প্ল্যান থাকে যে আমি কমিউনিকেশনে যাব, যাদের এইসব যদি কারো যদি মানে মাথায় না থাকে যে ফ্যামিলির কোনো চাপ নাই বা আমাকে কে কি বলবে বা কে কি ভাববে এমন কোনো চিন্তা করার কোনো ইয়া নাই, তাহলে ওরা একটু ওয়েট করে যে যে ফিল্ডে কাজ করতে চায় ওই ফিল্ডে কাজ করুক, এটা ভালো। তাতে হয় কি যে নিজের নিজের মতো করেই কাজ করা যায় বা অনেকটা ইজি হয় আর কি। এই এখানে আমি একটু অ্যাড করি ভাই যেটা বললেন। হ্যাঁ, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। হ্যাঁ, থার্ড ইয়ারে ওঠার পর অনেকেই চিন্তা করে যে আমি কিসে মেজর করব, কমিউনিকেশনে যাব না পাওয়ারে যাব না রিনিউয়েবলে যাব। ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনাকে মাইন্ড সেট করতে হবে আপনি কি ফরেন অ্যাব্রোড যাচ্ছেন কিনা অথবা বাংলাদেশে থাকছেন। যদি বাংলাদেশে থাকতে হয় অথবা বাংলাদেশে আপনার লাইফ সেটেল করতে চান, তাহলে আমি বলবো সবাইকে আপনার পাওয়ারের দিকে একটু বেশি নলেজ গ্যাদার করুন। মেজর যেখানে করেন পাওয়ারের নলেজ রাখবেন, বিকজ টেলিকমিউনিকেশনের সেক্টরটা বাংলাদেশে অনেকটা ছোট। ঠিক আছে, জব আছে নাই যে এরকম না, অনেক জব আছে, কিন্তু একটু টাফ, ডিটেল টাফ। সো পাওয়ারের নলেজ রাখা খুবই ইম্পর্টেন্ট। ট্রিপলি পড়ছেন মানে হচ্ছে পাওয়ারের নলেজ থাকবে। পাওয়ারের নলেজ যদি মাথায় না থাকে তার মানে আপনি ইঞ্জিনিয়ার না বাংলাদেশের পার্সপেক্টিভে। বাট বাইরের সেন্স যদি থাকে তাহলে হচ্ছে বায়োমেডিকেল আপনি মেজর করতেছেন বা টেলিকমিউনিকেশনে করতেছেন বা অন্য কিছু করছেন, প্রতিটা ফিল্ডের জন্য আপনি আপনার মর্যাদা পাবেন। বাট বাংলাদেশের পার্সপেক্টিভ আপনাকে ট্রিপলি মানে হচ্ছে পাওয়ারের নলেজ থাকবে। আপনার টিডি, ঠিক আছে, টিডি সাবজেক্ট, আপনার পাওয়ার প্রোডাকশন, পার্সোনাল প্রোডাকশন, রিনিউয়েবল এনার্জি, টেলিকমিউনিকেশনের কিছুটা, তারপর সিসকো নেটওয়ার্কিং এর কিছু অংশ, অ্যাটলিস্ট আপনার বেসিক আইডিয়া গুলো থাকতে হবে। আদারওয়াইজ জব ফিল্ড ইজ টু মাচ টাফ টু ক্যাচ। ঠিক আছে, এটা জাস্ট আমার পার্সপেক্টিভটা আমি বললাম। ঠিক আছে, আর ভাইয়া যেটা বললো ওই যে কমিউনিকেশন, ভাই টেলিকমিউনিকেশনে ছিলেন বরণ ভাই যেটা বললেন, এরপরে সোলার ল্যান্ডে আসছেন, সোলার ফিল্ডে চলে আসছেন। ভাইয়া একটু পারছে বিকজ ভাইয়া স্টাডি করছে। যদি কারো স্টাডি করার মতো মানে ভিতর থেকে স্পিয়ারটা না থাকে যে আমি টেলিকমিউনিকেশন করছি নো প্রবলেম, আমি বায়োমেডিকেল করছি নো প্রবলেম, আমি সোলারে জব করতেই পারি নো প্রবলেম, এটা কোনো ইস্যুই না। আপনি 4 বছর গ্রাজুয়েশন করে কমপ্লিট করে আসছেন মানে কি, মানে আপনি অলরেডি ইঞ্জিনিয়ার, আপনি নিজে এখন একটা গ্রাজুয়েট, আপনি নিজেই যে কোনো কিছু স্টাডি করতে পারতেছেন। নো ম্যাটার আপনি টেলিকমিউনিকেশন করছেন, বায়োমেডিকেল করছেন না কিছু করছেন, আপনি স্টাডি করলে যে কোনো ফিল্ডে নিজেকে ডেভেলপ করতে পারবেন। বাট স্টার্ট করার জন্য আপনাকে সবকিছু বেস্ট নলেজ অবশ্যই রাখবেন, এটাই। গ্রেট গ্রেট। ঠিক আছে, নো সো ম্যাটার। ভালো একটা আইডিয়া পাওয়া গেল আই থিঙ্ক। এবং সেলফ লার্নিং আসলে খুব ইম্পর্টেন্ট। তার একটা মানে ভালো উদাহরণ হচ্ছে বোরহানুদ্দিন ভাইয়া, যে সে যেমনটা শেয়ার করলেন যে কমিউনিকেশন পড়েও তারপরে পরের দিকে এসে যখন রিনিউয়েবলে নিজের ক্যারিয়ারটা গড়লেন। আমরা যারা রিনিউয়েবল এনার্জি ফিল্ডে মাত্র কিছুদিন হয়েছে জব শুরু করেছি, আমরা জানি যে হচ্ছে ভাইয়ার অবস্থানটা কত উপরে। সো এটা একটা মানে ভালো উদাহরণ বা হ্যাঁ হ্যাঁ, এইটার একটাই রিজন ভাইয়া হচ্ছে সেলফ লার্নিং খুব বেশি পছন্দ করতেন এবং সেলফ লার্ন করতেন। সেলফ লার্নার যদি না হতো তাহলে এই পজিশনে আসা এত সহজ না। যেটা আমাদের নিউ জেনারেশনদের ক্ষেত্রে আমি বলবো যে সেলফ লার্নিং এর যে ইস্যুগুলো থাকে সেটা খুবই কম, স্পিয়ারটা খুব কম। ঠিক আছে, ওই স্পিয়ারটা যদি খুব বেশি না থাকে তাহলে ভাইয়ের মতো পজিশনে যাওয়া, ঠিক আছে। কিন্তু এই জিনিসটাই বিশেষ করে যারা হয়তো এখন একেবারে ফ্রেশ গ্রাজুয়েট কমিউনিকেশন থেকে করা বা হচ্ছে ইলেকট্রনিক্স থেকে করা, হয়তো ভয় পাচ্ছে যে আসলে রিনিউয়েবল বা পাওয়ার সেক্টরে যাওয়া সম্ভব হবে কিনা, তাদের জন্য আসলে বোরহানুদ্দিন ভাইয়া খুব ভালো একটা উদাহরণ। আমি আমার কোশ্চেনটা একটু ডিফারেন্ট ছিল, আমি হয়তো আমি স্টিল অ্যান্সারটা খুঁজছি। আমার কাছে মনে হয় গোবিন্দ ভাই হয়তো অ্যান্সারটা আমাকে দিতে পারবেন। আমি আসলে চাচ্ছি যে লাইক আমি একেবারে ওয়েল সেটেলড, বোরহানুদ্দিন ভাই যেভাবে বললেন যে হচ্ছে হয়তো বোরহানুদ্দিন ভাই ওরকম গোছানো ছিলেন, মানে গোছানো ছিলেন না বলতে ব্যাপারটা খারাপ শোনাবে, হয়তো উনি সব দিকেই নিজের নলেজটাকে বিস্তার করে রেখেছিলেন যে হচ্ছে আমাকে সবকিছুই জানা হবে, আমি এখনো সিলেক্টেড না আসলে কোন টপিকে যাব। যদি কোনো স্টুডেন্ট সিলেক্টেড হয়, হ্যাঁ, কোশ্চেনটা যদি আমি আরেকটু ক্লিয়ার করি, লাইক আমি একেবারে ফিক্সড যে হচ্ছে আমি রিনিউয়েবল এনার্জি নিয়েই কাজ করবো। হ্যাঁ, আমার রিসার্চ গুলো সোলার বেসই, লাইক আমি থিসিস করছি সোলার নিয়ে, সোলার সেল নিয়ে। ইভেন আমি হায়ার এডুকেশনও যদি যেতে চাই তাহলে আমি সোলার ফিল্ডেই যাব। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত? সেটা হতে পারে লাইক আমি আমার গ্রাজুয়েশন শেষ বা শেষ হবে, আমি জবের জন্য প্রিপারেশন নিচ্ছি, বা আমি বাইরে যাব সেই প্রিপারেশন নিচ্ছি, আমি কিছু প্রফেসরকে নক করছি ফান্ডিং এর জন্য।
এই ধরনের কিছু যদি হয় সেক্ষেত্রে প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, যদি গোবিন্দ ভাই একটু আমাদেরকে আলোকিত করেন। আচ্ছা, থ্যাংক ইউ স্বাধীন। রিনিউয়াল জি আসার ভাই। আগে আমি আগে আগে আসলে একটু পিছনে যাব, যেটা হচ্ছে মানে যখন স্টুডেন্ট অবস্থায় আমরা থাকি, থার্ড ইয়ার বলি হ্যাঁ, ফোর্থ ইয়ার বলি, স্টুডেন্ট প্রতিটা ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় ডিসিশন নেওয়া। মানে আমরা যদি জি, আমাদের কথা চিন্তা করি, ব্যাক হিস্টোরিতে রিমাইন্ড করি, আমরা কিন্তু রিয়েলাইজ করতে পারি যে খুব আমরাও আসলে ডিফিকাল্ট ছিল ভাইয়া। জি। এবং আমাদের ক্ষেত্রেও ডিসিশন নিয়ে খুব ডিফিকাল্ট ছিল। বাট এখন যদি রিয়েলাইজ করি, এখন যদি সাজেশন দিতে যাই একটা স্টুডেন্টকে, তখন কিন্তু ফার্স্টে এটাই বলবো যে আসলে আমি আসলে কোন জিনিসটায় বেশি এক্সপার্ট। আমি কি হুম হুম ম্যাথমেটিক্স টার্মগুলো ভালো জানি, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন ভালো জানি, আর নাকি আমি কমিউনিকেশন সাইডটা ভালো জানি। এই জিনিসটা আগে ফাইন্ড আউট করতে হবে আসলে আমি এক্সপার্ট কোথায়, নিজেকে নিজে বের করে নিয়ে একটা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এন্ড সেকেন্ড স্টেপ হচ্ছে যেটা তুমি বললা, যে রিনিউয়েবল সেক্টরে আসলে বাইরে যে ফান্ডের জন্য অথবা আমি যখন ডিসাইড করে ফেলছি যে আমি এই সেক্টরে যাব, রিনিউয়েবলে যাব, তখন সেক্ষেত্রে হুম আমার কি করতে হবে, কারেন্ট বাংলাদেশের এখন কারেন্ট সিচুয়েশনটা কি, এখন আমরা কোন পজিশনে আছি, এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে, ব্যাক স্টাডি করতে হবে, যারা আসলে এই সেক্টরে আছে ওনাদের সাথে কমিউনিকেশন করতে হবে। এবং বাংলাদেশে যেমন যতগুলো পাওয়ার প্ল্যান্ট হয়েছে, যেমন মেগা গ্রিড বলি, মিনি গ্রিড বলি, অথবা ইরিগেশন বলি, যাই হোক, সোলার হোম সিস্টেম বলি, রুফটপ বলি, হিউজ হিউজ ইনফরমেশন আছে। সো আমরা কি করতে পারি, আমরা ওনাদের সাথে, যারা আমাদের ইউনিভার্সিটি যারা আছে ওনাদের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারি যে ভাইয়া আপনাদের প্ল্যান্টে আমি সম্পর্কে জানতে যাচ্ছি অথবা ভিজিট করতে যাচ্ছি। ভিজিট করলেই অনেক কিছু জানা যাবে। ভিজিটের পরে কিন্তু তার কোশ্চেন গুলো রেজ হবে, আসলে আপনাদের কোন ইনভার্টার ইউজ করছেন, কোন প্যানেল ইউজ করছেন, কি কি ডিফিকাল্টিস আপনারা ফেস করেন, লাইন ট্রান্সমিশন লাইন কত কিলোমিটারের, আপনাদের চ্যালেঞ্জ গুলা কি কি, এই জিনিসগুলা মানে স্টুডেন্টদেরকে আসলে করতে হবে। মানে কেউ কিন্তু, আমি কিন্তু নিজে এসে বলবো না যে আমি এই সমস্যাগুলো আমার প্ল্যান্টে ফেস করতেছি অথবা এই জিনিসগুলো আমি শিখছি। সো স্টুডেন্ট কি করতে হবে, তার কিন্তু রিসার্চ গুলো করতে হবে। হুম যখন কারেন্ট বাংলাদেশের সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে, এবং বাংলাদেশে কত মেগাওয়াট সোলারে অলরেডি পাওয়ার প্ল্যান্ট আছে, অথবা নেক্সট প্ল্যান কি, অথবা কত মেগাওয়াট আমরা আইল্যান্ড গুলাতে, যেমন মিনি গ্রিড গুলা আমরা ইউজ করতেছি, কি পরিমাণ মানুষ আসলে বেনিফিট পাচ্ছে। সেম হচ্ছে সোলার ইরিগেশনেও কি পরিমাণ মানুষ বেনিফিট পাচ্ছে, অথবা রুফটপ গুলাতে আমরা কি পরিমাণ সাপোর্ট দিতে পারছি যে ইন্ডাস্ট্রির মালিকদেরকে। তো এই জিনিসগুলো আসলে পিক করতে হবে। পিক করার পরে কিন্তু সে অনেক অনেক নলেজ আসলে তার লিস্টে চলে আসবে, এবং এটা তার জন্য খুব ইজি হয়ে যাবে। একটা প্রফেসরের সাথে যখন সে ডিল করবে, হায়ার স্টাডিতে হুম যাবে, কিন্তু সে অনায়াসেই তার ক্যালিবার কিন্তু শো করতে পারবে। ডেফিনেটলি ডেফিনেটলি ভাই। ইভেন ইভেন ভাইয়া যেটা বললেন যে যখন আমাদের এই বাকি সোলার প্রফেশনালদের সাথে বা রিনিউয়েবল এনার্জি প্রফেশনালদের সাথে তারা কমিউনিকেট করবে, তখনও কিন্তু তার বড় একটা নেটওয়ার্কিং হবে। তখনই কিন্তু সে দেশের জবগুলো যদি সে ইন্টারেস্টেড হয়, তার জন্য একটা মানে ইজিয়ার হবে সবার কাছে রিচ করার জন্য, রিচ করাটা আর কি। তো এক্ষেত্রে যদি ভাইয়া যে কোনো একজন আমার সাথে মানে কোশ্চেনটা অ্যান্সার করতে পারেন, যে হচ্ছে নর্মালি জেনারেলি সোলারের যে জব, ইন জেনারেলি ফ্রেশারদের ডেজিগনেশনটা হয় এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য বা ট্রেনিং ইঞ্জিনিয়ারদের জন্য রিকোয়ারমেন্টটা কিরকম থাকে সোলার ফিল্ডে বা রিনিউয়েবল এনার্জি ফিল্ডে বাংলাদেশের জবের জন্য, টু বি স্পেসিফাই? আচ্ছা আমি যদি বলি, আমি যেটা বলবো, প্রফেশনাল যে ট্রেনিং গুলো অথবা যে প্রফেশনাল কিছু কোর্স আছে, মেইনলি আসলে সোলার জবের জন্য যেটা দরকার, ম্যানেজমেন্ট কোয়ালিটি থাকতে হবে, লিডারশিপ থাকতে হবে, অবশ্যই স্ট্রং টেকনিক্যাল নলেজ থাকতে হবে। তো এই জিনিসগুলো কাভার করবে আসলে কোর্স আছে, যেমন যেটাতেও কিছু ট্রেনিং করানো হয়, এবং নর্মালি ম্যানেজমেন্ট কোর্স গুলো করাটাই বেটার। গ্রেট গ্রেট। বুরান ভাই যদি কিছু অ্যাড করেন। আচ্ছা আমি যেটা বলতেছি কি যে মানে যারা প্রেশার থাকে আসলে কি যখন জবে আসে তখন আমরা যারা একটু হুম হুম সিনিয়র বা যারা মোটামুটি সিনিয়র ইঞ্জিনিয়ার থাকে আমাদের কতগুলো গ্রুপে একটা প্রেশার যখন আসে তখন আমরা ভাই ধরেই নিই যে সে সে অনেক কিছু জানবে না, সে অনেক কিছু বুঝবে না, এটা আমরা ধরে নিই। আসলে লিডারশিপ জিনিসটা কি মানে ওরা তো গ্রো হয় না, এটা কাজ হুম করতে 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 এক সময় সেই জিনিসগুলো গ্রো হয় আর কি। আমি আমার যে সাজেশন থাকবে কি যারা প্রেশার আছে একদম বেসিক জিনিসগুলো মানে ইউনিভার্সিটিতে পড়া অবস্থায়, কারণ আমরা তো অনেক কোর্স করি, অনেক বিষয় করি, মানে মনে থাকে না। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটাকে মানুষ হিসেবে এটা আমাদের করবে, এটাই স্বাভাবিক। বাট
একটা জিনিস কি যে টার্মস গুলো, হ্যাঁ, যেমন মানে আমি যদি মানে স্পেসিফিক্যালি বলি, যেমন মানে কিছু কিছু ইন্টিগ্রেশন গুলো, হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে, ইন্টিগ্রেশন মনে রাখতে না রাখলেও চলবে, বাট টার্মস আছে, হ্যাঁ ঠিক আছে, ওইখানে কি ওই যে আমার সিরিজ জিনিসটা কি, বা সিরিজ টার্মসটা বা প্যারালাল টার্মসটা বা ফ্রিকোয়েন্সি টার্মগুলো, এগুলো এই টার্মগুলো মনে থাকতে হবে। মানে ডেফিনেশনটা আমি না যাই না না হয়তো আমি বুঝতে পারি বা এটা হতে পারে, বাট যাতে টার্মসগুলো মনে থাকে, এটা হবে কি যখন জব শুরু করবে তখন দেখবে যে এই টার্মসগুলো যখন তার মাথায় মাথায় চলে আসবে তখন সে কিন্তু বুঝতে পারবে যে এই জিনিসটা আসলে কি, বা সে একটু দেখে নিল জিনিসগুলো কি। আমি যেটা বলবো যে আমি যেটা আমার তো প্রচুর ইন্টারভিউ ফেস করতে হয়, অনেক অনেক ছেলেরা আসে, এখানে একটু ল্যাকিং থাকে যে একদম বেসিক জিনিসগুলো মানে অনেকেই দেখা যায় যে এগুলো মনে রাখতে পারে না। হ্যাঁ, আমি যেটা বলবো যে মানে এটি একটু জোর দিতে হবে, সেটা হলো যে একদম বেসিক জিনিসগুলো মানে ডিটেলস না জানো, বাট বেসিক টার্মস যাতে সবাই মাথায় থাকে আর কি, এটা এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আর বাকি যেগুলো আছে ওগুলো ডে বাই ডে গ্রো হয়, মানে যারা সবাই তো কেউ তো সিঙ্গেল কাজ করে না, টিমের আন্ডারে কাজ করে। তো এখন মানে একটা টিমে সিনিয়র থাকে বা মিড লেভেলের কিছু থাকে, জুনিয়র থাকে, হ্যাঁ, তো ওগুলো ওদের সাথে যখন মিশতে মিশতে বাকি জিনিসগুলো ডেভেলপ হয়ে যায়। এবার ম্যানেজমেন্ট যদি আপনার এই যে ধরো তোমার তারপর হলো তোমার মানে ম্যানেজমেন্ট স্কিল বলো, লিডারশিপ স্কিল বলো, এগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়ে যায়। বাট শুরুটা কিন্তু করতে হয় এইভাবে যে বেসিক টার্মস গুলো, বেসিক নলেজটা যাতে সবার একটু থাকে আর কি। তো আমরা যারা প্রেশার আছি আমাদের আসলে বেসিকে একটু মনোযোগ দিতে হবে। আর এমনি যদি কোনো সফটওয়্যার, স্পেসিফিক সফটওয়্যার আমরা এক্সপেক্ট করি যে এই সফটওয়্যারটা যদি তারা শিখে আসে ভালো, এরকম কোনো কোনো সফটওয়্যারের নাম কি মানে আছে, বা যে এই সফটওয়্যার গুলো জানা উচিত, বা এই ধরনের স্কিল সেট, স্পেসিফিক এই ধরনের স্কিল সেটটা থাকলে ভালো, এরকম কোনো সফটওয়্যার বা এরকম কিছু ভাই? ওরকম ওরকম কিছু নাই, বাট একটা সাজেস্ট করবো কি, কিছু যারা নেই। যারা ইঞ্জিনিয়ারিং এ মানে ক্যারিয়ার করবে ওদের জন্য হুম বেসিক অটোক্যাড জিনিসটা, এটা একটা খুব একটা হুম। ইম্পর্টেন্ট। হ্যাঁ, অটোক্যাড, হ্যাঁ। হুম এটা একদম বেসিক। মানে আমি 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 সাজেস্ট করবো যে যারা তোমরা ফ্রি আছো বা এটা যেমন এটা একটা বড় সময়, এই যে কোয়ারেন্টাইন বা এই যে লকডাউন হুম বা কোভিড এর একটা বড় সময়, কিন্তু এই যে ইয়াটায় আমরা হিউজ টাইম পাচ্ছি, এই সময় তোমরা একটা করতে হবে যে অটোক্যাডটা একদম পুরোপুরি 2D হোক 3D হোক মানে নিজের মধ্যে নিয়ে আসো, এটা খুব দরকার, এটা একদম বেসিক। আর বাকি যেগুলো আছে, বাকি সব তো প্রফেশনাল সফটওয়্যার, অনেকগুলো সফটওয়্যার আছে পেড সফটওয়্যার, ওগুলো আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না। যেমন আমরা অনেকগুলো হেলিওস্কোপ ইউজ করি বা পিভিসিস্ট ইউজ করি, ওগুলো জবে আসলে মানে সিনিয়রদের সাথে থাকতে থাকতে বা প্রফেশনাল লাইফে ওগুলো ডেভেলপ হয়ে যায়। বাট বেসিক জিনিসটা যে অটোক্যাড সাথে না থাকতে হবে। হ্যাঁ, মানে অটোক্যাডের কিন্তু অটোক্যাড কিন্তু বিশাল একটা জিনিস। মানে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি, আমি সামান্য অটোক্যাড এই টুকটাক লাইন টাইন একা ওয়ারিং এন্ড ড্রাফটিং করে ফেলছি, এই সে কোর্স এগুলো, এটা কিন্তু শেষ। কিন্তু যখন যখন ইয়াতে গেলাম দেখলাম যে অটোক্যাডে কিন্তু অনেক কিছু করা যায়, মানে অনেক হুম হুম। অনেক অপশন কিন্তু আছে। তো এটা খুব জরুরি। তুমি যখন একটা প্ল্যান ডিজাইন করবা বা যখন একটা সিস্টেম ডিজাইন করবা, তখন দেখবা যে তোমার অটোক্যাড তোমার লাগবেই। হ্যাঁ, এবং এটা খুব ইম্পর্টেন্ট। মানে একটা সফটওয়্যারে যেটা মানে কমনলি যেটা বা সবাই খুব ভালোভাবে শিখতে পারে আর কি। আর বাকি যেগুলো প্রফেশনাল সফটওয়্যার, এগুলো চাকরিতে জবে আসলে এগুলো অটোমেটিকলি শিখা হয়ে যায়, সেটা হয়েছে। এগুলো শিখা হয়ে যায়। গ্রেট, গ্রেট আচ্ছা গ্রেট। আমার কাছে মনে হচ্ছে সাদিক, ভালো একটা এখানে অ্যান্সার আমি পাওয়া গেল। একটু, আচ্ছা, জি ভাইয়া, প্লিজ প্লিজ ভাইয়া। ইফ ইউ ডোন্ট মাইন্ড, হ্যাঁ আমি এখানে প্লিজ একটু ভাই। অ্যাড করি। ভাইয়া। অটোক্যাড হচ্ছে, ও যদি রিনিউয়েবল সেক্টরে আসতে চায়, অটোক্যাড ভাই যেটা বললো একবারে প্রাইমারি লেভেলের একটা সফটওয়্যার, এটা অবশ্যই জানতে হবে। আমাদের মানে আমি কিছু ইন্টারভিউ বোর্ড ফেস করছি, কিছু ইন্টারভিউতে ছিলাম, ঠিক আছে, অনেক স্টুডেন্টকে দেখেছি যে আপনার ভার্সিটিতে অনেক ভালো রেজাল্ট, অনেক ভালো রেজাল্ট মানে অনেক ভালো, 3.2 3.5 আপ, হ্যাঁ, তাদের হুম হুম সফটওয়্যার স্কিলের মধ্যে তারা অটোক্যাডটাকে সবার আগে লিখতেছে এবং বোল্ড করে রাখতেছে, ঠিক আছে, হুম হুম। কিন্তু একটা আইকন যদি তাদেরকে দেখানো হয় যে এই আইকনটা বা এই কার্যটা কি করতেছে, তাদের এই বেসিক নলেজ গুলো থাকে না, ঠিক আছে। হুম তো হুম। আমি রিকোয়েস্ট করব, তো যদি এই যেহেতু ক্যারিয়ার গ্রোথ এন্ড প্রসপেক্ট নিয়ে এই সেশনটা রিনিউয়েবলে, তো রিনিউয়েবলে যারা অ্যাড করতে চাচ্ছে বা যারা জব চিন্তা করতেছে, তারা অটোক্যাডটাকে অবশ্যই বেসিক ইনফরমেশন, যেমন 3D, ব্যাস। হ্যাঁ হুম 3D আমি একসেপ্ট করতেছি না, কোনো কোম্পানি একসেপ্ট করবে না যে একটা ফ্রেশার সে 3D তে খুব ভালো কাজ করতে পারবে, এটা কখনো একসেপ্ট করবে না, কিন্তু বেসিক নলেজ যেটা আপনারা অবশ্যই এটা স্টাডি করে আসবেন। মোস্ট অফ দ্য টাইম আমি দেখেছি ইউএ থেকেই পাস করেছে বা বিভিন্ন রেপুটেড ইউনিভার্সিটি পাস করেছে, অটোক্যাডের বেসিক কিছু নলেজ, বেসিক কিছু আইকন তারা চেনেই না। অ্যান্ড হুম হুম। খুব সিম্পল তাদের একটা অ্যান্সার থাকে যে ভাই আমাদেরকে তো এর বেশি শেখানো হয়, ঠিক আছে, বা ভাই আচ্ছা। আমাদেরকে তো ওর বেশি শেখানো হয়নি। এটা হ্যাঁ হ্যাঁ। খুব বাজে একটা অ্যান্সার, যে কোনো ইন্টারভিউ বোর্ডের আচ্ছা। জন্য যে কোনো কোম্পানিতে এটা খুব বাজে একটা অ্যান্সার। আপনি আপনার
সিভিতে যখন সফটওয়্যার নামটা লিখতেছেন অ্যাটলিস্ট বেসিক আইকন, বেসিক কিছু ইনফরমেশন যদি আপনার নলেজে না থাকে আপনি এটা দেখেন, কষ্ট করে লিখবেন না। অনেকে পিএসপাইস লিখতেছে, অটোক্যাড লিখতেছে, কোড কি বলে ওই যে এবিআর, প্রোটিয়াস, ঠিক আছে, তারপরে এমবেডেড সিস্টেমের অনেক সফটওয়্যার নাম লেখে, তানি দুনিয়ার যত নাম আছে লিনাক্স, পাইথন মাইথন তানি যা আছে সব লিখছে, কিন্তু দেখা গেছে পাইথন বানান করতে বললে অনেকে পাইথন করতে পারতেছে না। তানি এরকম আমরা দেখতেছি, এটা আমরা দেখতেছি। যেহেতু এটা খুব ভালো একটা সেশন এবং এটা লাইভ হচ্ছে, অনেকে হয়তো বা দেখবে এটা। আমি সবাইকে বলবো ভাই সিম্পল, আপনি জানেন না, যেটা জানেন সেটাই লিখবেন এবং বেসিক নলেজ অ্যাটলিস্ট জেনে আসবেন, যেটা ইউটিউবে হোক আর যেভাবেই হোক। ভার্সিটি শিখানে নো প্রবলেম, ইউটিউবে হাজার হাজার টিচার আছে, বেসিক ইনফরমেশন শিখে আসেন, ঠিক আছে? কেউ এক্সেপ্ট করে না আমি মনে করি না। এখানে গোবিন্দ আছেন একটা কোম্পানির প্রজেক্ট ম্যানেজার হিসেবে, ভাইয়া আছে, বোরান ভাই, তুমি আছো, হ্যাঁ, আমি মনে করি না যে কোনো কোম্পানিতে কেউ এক্সেপ্ট করতেছে যে সে খুব ট্যালেন্ট হবে, সে খুব ব্রিলিয়েন্ট হবে, বাট যেটা লিখতেছো ট্রু লাগে, ঠিক আছে? আমি এটাই বলবো সবাইকে, রিকোয়েস্ট বলতে পারো মানে অটোক্যাডের বেসিক ইনফরমেশন অবশ্যই শিখে এসো, ঠিক আছে? আর যদি শিখতে না পারো বা যদি না জানো তাহলে লেখার দরকার নেই। সো থ্যাংক ইউ আরকে ভাই, আমার কাছে মনে হয় একটা সিভি সর্টিং নিয়ে একটা ভালো আইডিয়া পাওয়া গেল, এবং বুরহান ভাই ভালো ভালো কিছু ইনফরমেশন দিলেন। আচ্ছা, আমি যদি গোবিন্দ ভাইয়ের কাছে একটু আস্ক করি ভাইয়া, মানে গভর্নমেন্টে আসলে রিনিউয়েবল এনার্জি রিলেটেড জবের স্কোপটা কেমন? মানে আমি জানি যে কিছু প্রাইভেট কোম্পানি আছে যারা ভালো করছে, কিন্তু গভর্নমেন্টেও কি আমাদের স্কোপ রয়েছে মানে জয়েন করার? যদি চিন্তা করি প্রাইভেটের সাথে, তখন কিন্তু স্কোপটা লিমিটেড হয়ে আসছে, অথবা ইন ফিউচার বাড়বে। যেমন আমি যদি বলি স্ট্রেডাতে ভালো স্কোপ আছে, পাওয়ার সেলেও আছে, দেন গভর্নমেন্টের নিজস্ব কিছু পাওয়ার প্ল্যান্ট আছে যেটা হচ্ছে কাপ্তাইতে, ওইখানেও কিছু এমপ্লয়ি আছে। সো মানে অলরেডি কিছু আছে, এবং বিপিডিবির কিছু প্ল্যান আছে, ফিউচার প্ল্যান আছে নিজেদের পাওয়ার প্ল্যান্ট করা। তো সুনামগঞ্জেও একটা আছে ওদের 600 কিলোওয়াটের, তো ওইখানেও আছে। আস্তে আস্তে এগুলো ডেভেলপ হচ্ছে, হয়তো বা প্রাইভেটের সাথে কম্পেয়ার করলে রিনিউয়েবল সেক্টরে দেখা গেল যে গভর্নমেন্ট একটু কমই আছে। আচ্ছা আচ্ছা, তার মানে এটা একটু কম্পিটিটিভ তুলনামূলক, যেটা মনে হচ্ছে। গভর্নমেন্টের যে বিষয়টা, সেটা তো আসলে গভর্নমেন্ট আসলে মনিটরিং সেল, হ্যাঁ, এটা তো আসলে নিজেদের যতটুকু পাওয়ার জেনারেশন করে বা ট্রান্সমিশনের কাজ করে, ডিস্ট্রিবিউশনের কাজ করে, ইচ্ছে বেশি হলে ওরা সব মনিটর করে। মনিটরিং এর জন্য আসলে খুব বেশি ম্যান পাওয়ার দরকার হয় না। যেটা যেমন সেটা এটা একটা মনিটরিং সেল, তারপরে আপনার যে গোবিন্দ যেটা বললো যে পাওয়ার সেল, এগুলো সবকিছু কিন্তু মনিটরিং সেল। আর ওদের নিজস্ব কিছু পাওয়ার প্ল্যান্ট আছে, বা ওদের কিছু প্ল্যানে আছে যে ওরা কিছু পাওয়ার প্ল্যান্ট করবে। তো ম্যাক্সিমাম কিন্তু আপনার তোমাদের, সরি আমি বলে ফেলতেছি, আপনার সবাই অনেক ক্লোজ, তো তুমি করে বলতে। না না, প্লিজ প্লিজ ভাইয়া, প্লিজ আপনি তুমি বলতে পারেন, জি এটা জাস্ট জি ভাইয়া প্লিজ। যেটা হয় যে ম্যাক্সিমাম মানে পাওয়ার সেক্টরটাই কিন্তু তুমি যদি দেখো, মানে আমাদের পাওয়ার সেক্টর রিনিউয়েবল না, পুরো পাওয়ার সেক্টর কিন্তু ইয়ার হাতে, মানে প্রাইভেটের হাতে। তুমি যদি চিন্তা করো যে গভর্নমেন্টের প্রোডাকশন কত আর প্রাইভেটের প্রোডাকশন কত, তুমি দেখবা যে মানে ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, মানে তোমার পাওয়ার জেনারেশন, ডিস্ট্রিবিউশন সবকিছুতে কিন্তু তোমার ইয়ারাই আগায় থাকে, মানে প্রাইভেট সেক্টরের ওরাই বেশি কাজ করে আর কি। এই তো গভর্নমেন্টে তো মনিটরিং সেল, তো ওদের গভর্নমেন্টের মানে খুব বেশি লোক ইভেন ওদের ইয়াও হয় না, ওরা সামান্য কিছু লোক রিক্রুট করে যে মনিটরিং এর জন্য, মানে বা টেকনিক্যাল কিছু কমিটি থাকে, কমিটির জন্য কিছু লোক ওরা রিক্রুট করে। গভর্নমেন্টে আসলে রিনিউয়েবল তো খুব ছোট একটা সেক্টর, রিনিউয়েবল খুব বড় কিছু না। যেন আমি যদি বলি যে আমি যদি চোখ বন্ধ করি, আমার সামনে মানে 20-30 জন নাম চলে আসবে যারা আমার ইউআইউরে রিনিউয়েবলে কাজ করে। সবাই ভালো করে জানো যে রিনিউয়েবল কিন্তু মোটামুটি আমাদের ইউনিভার্সিটি ডোমিনেট করে। এবং আরো মজার বিষয় বলি, এখানে আমার যে গেস্ট তিনজন কিন্তু আমরা একই জেলার এবং একই থানার, তো বুঝতে পারতেছে যে আমাদের থানার কিন্তু পরিস্থিতি খারাপ শুনতেছি করোনার, যদিও এটা টপিক না। যেটা বলতেছিলাম আর কি, গভর্নমেন্টের দিকে গভর্নমেন্ট এমনিতে সব ক্ষেত্রেই কম, খালি যে পাওয়ার তা না, তুমি পাওয়ার বলো, কমিউনিকেশন বলো, গভর্নমেন্টের অপরচুনিটি সবসময়ই কম। প্রাইভেটটাই তো একটা বড় অপরচুনিটি আর কি, প্রাইভেটে চলে আসা বা প্রাইভেট জব করা, এই আর কি। গ্রেট। আচ্ছা, আমাদের সাথে মানে আমি মাঝখানে একটা কোশ্চেন নেই, আমাদের সাথে খুবই আমাদের ক্লোজ একজন ভাই আছেন, যে নাম হচ্ছে মেহেদি হাসান জুয়েল। উনি হচ্ছে এখন সেন্টার ফর এনার্জি রিসার্চে আছেন, আমি যদি ভুল না করি রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। ওনার একটা কোশ্চেন হচ্ছে, ভাইয়া আমার একটা প্রশ্ন আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে নবায়নযোগ্য শক্তির ভবিষ্যৎ কেমন? একজন ফ্রেশ গ্রাজুয়েট কিভাবে জবের প্রস্তুতি নিতে পারে?
আমার কাছে মনে হয় সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার অলরেডি আমরা দিয়েছি। প্রথম কোশ্চেনটা যদি ভাইয়ারা একটু যে কোনো একজন অ্যান্সার করেন, যে বাংলাদেশের প্রেক্ষাপটে নবায়নযোগ্য শক্তির ভবিষ্যৎ কেমন, যে কেউ। হ্যালো। বোরহান ভাই আপনি বলতে পারেন। হ্যাঁ বোরহান ভাই, আপনি বলতে পারেন। আপনার মনে হয় অ্যান্সারটা বেশি ভালো হবে, আপনি হচ্ছে সবার সিনিয়র। হ্যাঁ, এই জন্য আচ্ছা ভাইয়াকে আচ্ছা। বললাম ভাইয়া answer দিতে পারেন। প্রেক্ষাপট মানে আমি একটু যে কথাটা বললাম যে রিনিউয়েবলের ফিল্ডটা খুব ছোট। হ্যাঁ, খুব বড় কোনো ফিল্ড না, খুব ছোট একটা ফিল্ড। যেটা হয় সেটা হলো গিয়ে আর আমাদের দেশটা তো খুব ছোট। যেমন আমরা চিন্তা করতেছি যে আমাদের বাংলাদেশের পাওয়ারের যে ডিমান্ড 2021-এ তার হয়তো আমরা 10% অথবা 20% আমরা রিনিউয়েবল করবো। তো ওটা যদি করে ওটা দেখবে যে 2000 মেগাওয়াটের বেশি যায় না। হ্যাঁ, বা 2500-3000 মেগাওয়াটের বেশি যায় না। আর তোমার ইভেন ইন্ডিয়ায় তোমার একটা প্রজেক্ট হয় মানে ইভেন চায়নাতে গিগাওয়াট রেঞ্জের, মানে একটা প্রজেক্ট 10,000 মেগাওয়াট, বা ইন্ডিয়া তো তোমার অনেকগুলো প্রজেক্ট আছে গিগাওয়াট প্রজেক্ট। তো আমাদের দেশটা তো খুব ছোট, এছাড়া আমাদের তো একটা ল্যান্ড স্কার্সিটি সবসময় আছে। হ্যাঁ, যেটা তোমার ধরো ইন্ডিয়াতে বিশাল বড় কান্ট্রি, তোমার মানে 100 একর তোমার ল্যান্ড ব্যারেন ল্যান্ড পড়ে আছে, বা তোমার ধরো মানে কোনো কাল্টিভেশন হচ্ছে এরকম ল্যান্ড পড়ে আছে। চায়না ক্ষেত্রে মানে বিশাল বড় কান্ট্রি। তো আমাদের দেশটাও খুব ছোট। বাট একটা জিনিস ভালো, আমাদের দেশটা কিন্তু সোলারের জন্য খুব একটা মানে একটা পারফেক্ট মানে জোনে আমরা করি। বাট সব সত্য হলো গিয়ে যে আমাদের মানে জায়গার কোনো নাই, মানে আমাদের ছোট একটা দেশ। তো এই জন্য হয় কি যে তুমি যখন সোলার করতে যাবা, সোলারের কিন্তু বিশাল মানে অনেক অনেক বড় বড় ল্যান্ডের দরকার হয়। হ্যাঁ, অনেক বড় ল্যান্ডের দরকার হয়। যে তোমার ওই যে গোবিন্দ প্রজেক্ট এঙ্গেজ আছে, যেগুলো আইপিপি প্রজেক্ট বলি বা ইউটিলিটি পাওয়ার প্ল্যান্ট বলি। হ্যাঁ, প্রচুর জায়গা, তো ওরকম জায়গা কিন্তু আমাদের নাই। তো আমাদের একটা বড় অপরচুনিটি হলো যে তোমার রুফটপ প্রজেক্ট। তো রুফটপ তো বাংলাদেশ তো একটা বড় ইন্ডাস্ট্রি হলো তোমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আর অন্য ইন্ডাস্ট্রি কিন্তু অতটা ডেভেলপ না। মানে এর মধ্যে তোমার ধরো পোল্ট্রি আছে, বা তোমার ক্যাটেল ফার্ম আছে, বা লেদার ইন্ডাস্ট্রি আছে। ইয়ার মতো কিন্তু না, গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো কিন্তু না। হ্যাঁ, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বড় একটা অপরচুনিটি আছে, এবং যেটা আমরা এখন আমরা বেশি ওদিকে ফোকাস করতেছি। মানে বিসাইড তোমার যে ইউটিলিটি স্কেল পাওয়ার প্ল্যান্টের পাশাপাশি। কিন্তু এখন আসলে আমাদের সামনে যে একটা কোভিডের একটা সিচুয়েশন হয়েছে বা চলতেছে, এটাও কিন্তু একটা থ্রেট। মানে আমাদের এই সেক্টরের জন্য একটা বিশাল থ্রেট। আর আমাদের মানে আমাদের বড় একটা মার্কেট বলি আর বড় একটা ফিল্ড বলি, সেটা কিন্তু ইন্ডাস্ট্রি। ওইটা কিন্তু অনেকটা লিমিটেড হয়ে আসবে বলে মানে আমার ছোট মানে ব্রেনে আমি চিন্তা করতেছি আর কি। ফিল্ডটা আর সামনে কিছু আমাদের ইউটিলিটি পাওয়ার প্ল্যান্টের কাজ চলতেছে। যেমন গোবিন্দতে একটা করছে, গোবিন্দতে মনে হয় সেকেন্ড কি থার্ড প্রজেক্ট, তাই না গোবিন্দ? এর মধ্যে কক্সবাজারে হচ্ছে, বা যে প্রজেক্ট করতেছে মানিকগঞ্জে 35 মেগাওয়াট। আচ্ছা, তারপরে তুমি একটা প্রজেক্টে মানে ইনভলভ 5 মেগাওয়াটের পাবনাতে। তো এরকম অনেক প্রজেক্ট আসতেছে। তো আমরা যদি বলি আগামী মোটামুটি একটা যদি বলতে পারি যদি টাইমলাইন বলি, মোটামুটি 4-5 বছরের মতো ফিল্ডটা আলহামদুলিল্লাহ হয়তো বেশ ভালো যাবে। ভালো যাবে যদি কোভিডটা যদি এটা যদি ওভারকাম করতে পারি আর কি। যদি আমাদের যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি আবার একটু কামব্যাক করে, তাহলে হয়তো আমরা মার্কেটটা আমাদের মোটামুটি ভালোই চলবে আর আগামী 5-6 বছর বা 7 বছর। এরপরে একটু সিচুয়েশনে আসবে, কারণ মানে আমাদের যেটা বললাম যে আমাদের ল্যান্ড স্কার্সিটি আছে, বা আমাদের জায়গার একটা লিমিটেশন আছে, আমাদের বড় কান্ট্রি না। তো এইসব কারণগুলোতে না এই সেক্টরটা এরপর আর ডেভেলপমেন্টটা আসলে খুব টাফ। এরপর কি হবে বা কি আসবে আমি বলতে পারি না, সেটা হয়তো বা এক্সপার্ট যারা আছেন ওনারা বলতে পারবেন। তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা এখন যারা আছি, বা যারা নতুন গ্রাজুয়েট আসতেছে, বা যারা থার্ড ইয়ার পরে ফোর্থ ইয়ারে আছে, বা যারা ইভেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারও আছে, ওরা আসুক, ওরা এই ফিল্ডে ওদের জন্য একটা ভালো জায়গা হতে পারে। বাট যারা এরপরে আসবে, মানে যারা 5 বছর বা 6 বছর পরে গ্রাজুয়েট হয়ে বের হবে, ওদের জন্য এই ফিল্ডটা খুব ভালো কিছু হবে না আর কি। এই ফিল্ডটা ভালো কিছু হবে না, এটা আমার একটা আইডিয়া। আমি জানি না, হয়তো আমার সাথে গোবিন্দ আর কি দুজনে একমত হবে। আমরা তো একসাথে ভিতরে কাজ ভাই এখানে আমার একটা কোশ্চেন আছে আপনার কাছে। আপনার সাথে আমি একমত সব জায়গাতেই, যদি একটা কোশ্চেন একটা জায়গাতে আমার রেস হচ্ছে। যেহেতু আমাদের রিনিউয়েবল ফিল্ড অনেক ছোট, আর আমাদের বাংলাদেশটাও ছোট, জায়গার পরিমাণও কম। ঠিক আছে, আমরা যদি পাওয়ার প্ল্যান্ট করতে চাই বড়গুলো, ঠিক আছে, ওই পরিমাণ স্পেস তো আমাদের কাছে নাই।
ঠিক আছে, যেগুলো আছে অলমোস্ট সবগুলাই অকুপাইড, সবগুলাই অলমোস্ট আপনার বিভিন্ন কোম্পানির নামে হয়ে গেছে, কিছুদিনের মধ্যে কাজ শুরু অনেকগুলো হয়ে গেছে। জায়গা থাকলেও কিন্তু হয় না, কারণ যে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন বিশাল ফ্যাক্ট থাকে যে কতটুকু আমার হ্যাঁ ট্রান্সমিশন আমি এলাও করতে, এগুলো ফ্যাক্ট। তাহলে জায়গা, আমার জায়গা আছে, আমি একটু পাওয়ার প্ল্যান্ট, এটাও কিন্তু সম্ভব না। হ্যাঁ, হ্যাঁ সবকিছু মিলে এইটাই হচ্ছে কথা। হ্যাঁ আমার কথাটা হচ্ছে এই জায়গায়, তো অলরেডি যারা রিনিউয়েবল ফিল্ডে আছে, হ্যাঁ আমার কাছে যেটা মনে হয় আগামী 5 বছর 10 বছর হয়তো বা রিনিউয়েবল ফিল্ডটা খুব ভালো যাবে, ঠিক আছে, কিন্তু আফটার দ্যাট মানে এরপরে তো আসলে আমাদের কিছু করার থাকবে না। অলরেডি সব প্ল্যান বলেন, সব জায়গা বলেন, সব অকুপাই। তার মানে কি তখন হচ্ছে আমাদের সার্ভিস আসবে, ঠিক আছে, সার্ভিস আসবে বা টেকনিক্যাল সলিউশনস গুলো আসবে। তো ওই ক্ষেত্রে তো আপনার এক্সপিরিয়েন্স পার্সনটাকে মানুষ বেশি প্রায়োরিটি দেবে। তো সেই ক্ষেত্রে নিউ ফ্রেশার কামার, আমার কাছে, আমি আপনার কাছে কোশ্চেন করছি, তো ওদের জন্য কতটুকু এটা আপনি মনে করছেন যে ঠিক আছে? আমার কাছে যেটা মনে হয় আফটার 5 ইয়ার্স পরে আপনার ধরেন রিনিউয়েবল ফিল্ডে 10 বছর হয়ে যাবে, আমার হয়তো বা 7-8 বছর হবে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু মানুষ যদি কোনো ইয়ে করে, তারা কিন্তু এক্সপিরিয়েন্স পার্সন করবে, তারা সবার আগে আপনার কাছে যাবে। যেটা আমাদের দেশে হচ্ছে এখন। শাহরিয়ার স্যারকে আমরা সবাই চিনি, শাহরিয়ার স্যার ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড পার্সন ইন বাংলাদেশ টু রিনিউয়েবল সেক্টর, ঠিক আছে। তো রিনিউয়েবল সেক্টর নিয়ে কোনো কোশ্চেন থাকলে, কোনো পাওয়ার প্ল্যান্ট বলেন, যেটাই বলেন, কারণ যে কোনো সলিউশন, যে কোনো কিছু, সবাই কিন্তু ওনার কাছে যাচ্ছে, রাইট? বিকজ মানে এক্সপিরিয়েন্স পার্সন বলতে এখন উনি আছেন, আরো অনেকেই আছে, বুয়েটের অনেক টিচার আছেন, ঢাকা ভার্সিটির টিচার আছেন, বা অন্যান্য জায়গার অনেকেই আছেন, কিন্তু সবাই কিন্তু ওনার কাছে আছে। বিকজ ভাই সে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট ডিজাইন করেছে, সে অনেক কিছু করেছে, ঠিক না? সেজন্য তারা সবার ওনার কাছে সলিউশন চাচ্ছে। তো আফটার 10 ইয়ার্স, আমি যেটা বলছি আফটার 10 ইয়ার্স, মানে আমরা যারা ফিল্ডে অলরেডি আছি তাদের কাছে আসবে, নাকি ধরেন নিউ ফ্রেশার যারা জয়েন করবে বা জয়েন করতে চাচ্ছে তাদের কাছে যাবে? তো তাদের ওই ক্ষেত্রে তাদের ফিল্ডটা কতটুকু, আমি মনে হয় কোশ্চেনটা বুঝাতে পারছি ভাই। তাই তাদের ওই পয়েন্টে গিয়ে তারা কি আসলে প্ল্যাটফর্মটা পাবে নিজের ক্যারিয়ার গ্রোথ করার জন্য? আমি আমি কিন্তু এই জন্যই বলছি, যারা মোটামুটি যে মানে যারা এখন ইউনিভার্সিটিতে আছে বা যারা 2-4 বছর বা মধ্যে শেষ করবে, ওরাই কিন্তু এই ফিল্ডে আসতে পারবে। বা সার্ভিস বলো বা আদার্স গুলো বলো, যেমন তুমি হয়তো বা কি করো, তুমি হয়তো বা 10 বছর পরে বা 7-8 বছর পরে তুমি একটা সার্ভিস টিমের হেড হবা, সার্ভিস ডিপার্টমেন্টে তুমি হেড হ্যাঁ থাকবা। বাট তুমি তো নিজে সার্ভিস করবে না, তো তুমি কি করবে, তুমি তোমার কিছু জুনিয়র দিকে তুমি অ্যাসাইন করো, যারা তোমার সার্ভিস গুলো করবে বা তোমার আন্ডারে কাজ করবে। যারা এখন আসবে, যারা এখন 4th ইয়ার আছে, যারা 3rd ইয়ার আছে বা যারা 2nd ইয়ার আছে, ওরা কিন্তু তোমার ওই পজিশন গুলোতে আসবে। তো এটা কিন্তু খুবই লিমিটেড, কারণ সার্ভিসটা কিন্তু খুবই লিমিটেড। হ্যাঁ, সার্ভিসের ইয়াটা খুবই লিমিটেড। আমি স্কোপ থাকবে, এই জন্যই বললাম যে যারা এখন আছে ওদের জন্য এটা একটা ভালো ফিল্ড হতে পারে। বাট আফটার 4 বছর পরে যারা বের হবে বা 5 বছর পরে যারা বের হবে, ওদের জন্য এই সেক্টরটা ভালো কিছু হবে না। ওকে, গ্রেট। গোবিন্দ ভাই যদি কিছু অ্যাড করতে চান প্লিজ। আমি এখানে কিছু অ্যাড করবো, যেটা হচ্ছে বোরান ভাই অলরেডি সবকিছু তুলে ধরছে। তো পার্থক্য যদি রুফটপের ব্যাপারে বলি, রুফটপের ব্যাপারে কিন্তু আমরা আসলে খুব মানে খুব হাই রেটে কিন্তু আগাচ্ছি না, কারণ এটা এখনকার সিচুয়েশন আছে এবং আমাদের নিজস্ব যে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি গুলো আছে, গার্মেন্টস গুলো আছে, তাদেরকে কনভিন্স করা অথবা বোঝানোটা একটা এটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে গিয়া যারা যেগুলো ইন্টারন্যাশনাল কোম্পানি গুলো আছে, ওদের জন্য ওদেরকে বোঝানো ইজি হয়ে যায়, কারণ ওরা হচ্ছে আসলে মুভ করতে চায় গ্রিন এনার্জির দিকে। কারণ এখানে যখন ওরা ফরেন মানি ইনভেস্ট করবে, তখন অনেকগুলো রিকোয়ারমেন্ট চলে আসে একটা ফ্যাক্টরির জন্য, ইন্ডাস্ট্রির জন্য, গ্রিন এনার্জিতে ডেভেলপ করার জন্য। কারণ ফিউচার আসলে মুভ করতেছে গ্রিনের দিকে। তো আমরা যত বেশি গ্রিন এনার্জিতে মুভ করবো, ততই অ্যাডভান্সের দিকে যাবো। তো সেই ক্ষেত্রে আমাদের যে ইন্ডাস্ট্রি গুলো আছে অথবা গার্মেন্টস গুলো আছে, ওইখানে কিন্তু আমরা ওই ইয়াটা এখনো পর্যন্ত আসে নাই যে হ্যাঁ ওনারা ফুললি মোটিভেটেড সোলার রুফ করার জন্য। হয়তো 10 জনের মধ্যে 2 জন কনভিন্স হচ্ছে সোলার করার জন্য। এভাবে কিন্তু আমরা আগাচ্ছি, আস্তে 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 করে ডেভেলপ হচ্ছে। সো এরকম করে কিন্তু আমাদের আগামী 5 বছর 10 বছরের মধ্যে একটা ভালো রেঞ্জের একটা সোলার রুফটপের একটা এরিয়া হয়ে যাবে, যেখানে সোলার ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের রুফটপ এরিয়াটা আসলে ভালো একটা অবদান দিতে পারবে। দেন যদি আইপিপি প্রজেক্টে আসি, সেক্ষেত্রে আসলে সেম কথাই, যে এখানে ল্যান্ড একটা বড় ইস্যু। দেন হচ্ছে গিয়ে ল্যান্ডের সাথে যে ট্রান্সমিশন লাইনের কথা বলবো, ট্রান্সমিশন লাইনে আমি সবসময় সাজেস্ট করবো যে যদি লং ডিস্টেন্স হয়, অবশ্যই আমাদের 33 কেবির উপরে যাওয়া চ্যালেঞ্জের ব্যাপার, খুবই চ্যালেঞ্জের ব্যাপার। কারণ নর্মালি পিজিসিবিরই 132 ওনারা যখন করতে যায়, ল্যান্ড অ্যাকোয়ার করা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু লোকাল রুরাল এরিয়াতে জিনিসগুলো হয় আর কি। তো সেক্ষেত্রে আমার যে সাজেশনটা হচ্ছে কি, আমরা সোলার সেক্টরে যদি
লিমিটেড রাখতে পারি, 10 মেগাওয়াট, ম্যাক্সিমাম 40 মেগাওয়াট, 30 মেগাওয়াট, নট মোর দেন 50 মেগাওয়াট। সো সেক্ষেত্রে হুম আমরা কিন্তু ডাবল সার্কিটে করেও 33 কেবিতে ট্রান্সমিট করতে পারবো, যদি সেটা 10 কিলো, 15 কিলো, 20 কিলো, হোয়াট এভার লেন্থ, হ্যাঁ কিলোমিটার হয়, জি। সেটা কিন্তু সলভ করা যাচ্ছে। That's a very, আমরা জি ভাই, জি। এখন আমি আসি যদি ল্যান্ড ক্রাইসিস, এটা আসলে আমরা যদি প্রিভিয়াস হিস্টোরি দেখি, আমাদের আইপির যে লিস্ট আছে, যে বিভিন্ন ফরেন ইনভেস্টর আসছে এখানে প্রজেক্ট করার জন্য, এবং লোকালও অনেক ট্রাই করতেছে, বাট শেষ পর্যন্ত আমরা কিন্তু ফেইলার হচ্ছি একমাত্র ল্যান্ডের কারণে। ল্যান্ড সেটা হয়তো প্রজেক্ট সাইডের ল্যান্ড, সেকেন্ড হয়তো বা ট্রান্সমিশন লাইনের ইস্যুর কারণে। তো সেক্ষেত্রে ল্যান্ডটা অনেক বড় চ্যালেঞ্জ। তো মুভ করার আগে অবশ্যই আমাদের ল্যান্ড গুলা কনফার্ম করা উচিত। পিডিবির কাছে, মানে আইপিপি সেলে যাওয়ার আগে, পিডিবির কাছে প্রপোজাল সাবমিট করার আগে এগুলো কনফার্ম করা উচিত। আদারওয়াইজ আসলে মানে প্রজেক্ট মুভ করবে না, এবং এটা একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয় যারা আসলে এই সেক্টরে কাজ করতেছে অথবা যারা ইনভেস্ট করতে আসছে, ওদের জন্য ব্যাড ইমপ্রেশন। গভর্নমেন্ট অলরেডি বুঝে নিচ্ছে যে এরা কাজ করতে আসতেছে, বাট আমাকে তো কিছু দিতে পারতেছে না, শুধু শুধু ওদেরকে অ্যাপ্রুভাল দিচ্ছি, পরে দেখা গেল যে এগুলো নিয়ে অনেক ধরনের তৈরি হয় আর কি। খুব ভালো একটা টপিক পেলাম। আচ্ছা, আমার গ্রিন ইন্টিগ্রেশন নিয়ে পুরো একটা বড় কোশ্চেনই আছে, সেটা শুধুমাত্র স্পেসিফিক আমি যাচ্ছি এটা গোবিন্দ ভাইয়ের কাছ থেকে জানবো আগে, তারপর বাকিরা হয়তো শেয়ার করবেন। তার আগে আমি একটু অ্যাড করি, আর কে ভাই যেহেতু একটা ভালো পয়েন্ট তুলেছেন, যে লাইক আমরা যারা অনেকেই ফ্রেশার, ইভেন আমার পরিচিত অনেককে আমি দেখেছি ইউএবিসি ক্লাবের থ্রুতে, অনেকেই বলেন যে ভাইয়া সোলার ফিল্ডে তো সামনে হয়তো জব থাকবে না, আমি হয়তো এখন জয়েন করবো, কিন্তু 2 বছর পরে তো আমার ক্যারিয়ারটা হবে না, মানে আমার সামনের ক্যারিয়ার গ্রোথটা কি যদি ল্যান্ড না থাকে ও পরিমাণ, যেটা ট্রু। আসলে বাংলাদেশ খুবই ডেন্সলি পপুলেটেড, সো ল্যান্ডের একটা স্কারসিটি আছে, এবং যেটা গোবিন্দ ভাই বা বোরহান ভাই বললেন আমিও তার সাথে অ্যাড করব। কিন্তু এবং ল্যান্ড অ্যাকোয়ারিং একটা বড় ইস্যু, লাইক যেটা অলরেডি বোরহান ভাই বলেছেন যে সোলারের জন্য যেহেতু অনেক বড় একটা জায়গা লাগে, যেটা আমরা জেনে থাকি রাফলি অন এভারেজ 3.5 একর লাগে পার মেগাওয়াট, যেটা এখন একটু কম লাগে যেহেতু প্যানেলের এফিসিয়েন্সি বেড়েছে অনেক আগে থেকে। কিন্তু তাছাড়াও কিন্তু আমাদের অনেক অনেক মানে ভালো প্রসপেক্ট আছে রিনিউয়েবল এনার্জিতে। যেমন রিসেন্টলি আমরা ট্রাই করছি ফ্লোটিং পাওয়ার প্ল্যান্ট গুলো দেখতে। আমাদের কিন্তু অনেকগুলো নদী, বিল, খাল, এরকম অনেকগুলো খাল আছে। এবং ল্যান্ডের আরেকটা সমস্যা হচ্ছে আমাদের অনেকগুলো ল্যান্ড আছে যেগুলো অ্যাকচুয়ালি গভর্নমেন্টের আন্ডারে। হ্যাঁ, এবং ওই ল্যান্ডগুলো আমরা অলরেডি গভর্নমেন্ট ট্রাই করছে যে ওই ল্যান্ডগুলোকে কিভাবে ইউজ করা যায়। আমি যতটুকু জানি যে ওই ল্যান্ডগুলো কিভাবে ইউজ করা যায় সোলার ফিল্ডের ক্ষেত্রে, কিন্তু সমস্যা হচ্ছে ওই ল্যান্ডগুলোতে ম্যাক্সিমামই হচ্ছে নদীর আশেপাশে, তো পানির একটা সমস্যা আছে, এবং উইন্ড ভ্যালোসিটিটাও অনেক বেশি। সো ওইসব এরিয়াতে প্রজেক্টগুলো করা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। কিন্তু যদি আমরা ফ্লোটিং এর দিকে যাই বা আদার্স সলিউশন গুলো নিয়ে আসি, আমি এদিকে বুরহান ভাইয়ের সাথে ওই পুরো পয়েন্টটাতে একমত যে এখন যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে তারা আসবে, তারা হয়তো নিউ নিউ সলিউশন নিয়ে আসবে যে কিভাবে আমরা এই সলিউশন এই প্রবলেম গুলোকে সলভ করতে পারি। আচ্ছা, আমার হাতে একটা কোশ্চেন আছে, আমি একটু নিয়ে নেই। আমার সাথে আছেন মোহাম্মদ জুবায়ের আলম ইমন, ভাইয়া ইউআইউডি ফ্যাকাল্টি হিসেবে আছেন। টু এস্টাবলিশ প্ল্যান ফর সোলার পিভি সিস্টেম, ল্যান্ড অ্যাকোয়ারিং কুড বি আ হিউজ ইস্যু। হোয়াই নট ইউজ সোলার পিভি সিস্টেম অন রিভার? মেনি অফ দি ডেভেলপ কান্ট্রিজ আর ডুইং সো। অ্যাকচুয়ালি আমি ওইটাই বলছিলাম যে আমরা ফ্লোটিং এর দিকে এগিয়ে যেতে পারি। আমার মনে হয় আপনারা তিনজনের যে কোনো একজন হয়তো যদি মংলায় সম্ভবত যে 10 কিলোওয়াট সোলার পাওয়ার প্ল্যান্টটা হচ্ছে ফ্লোটিং, সেটা নিয়ে যদি কিছু শেয়ার করতে চান, যদি মানে চান। মংলাটা তো আসলে ট্রায়াল বেসিস, এটার উপর ডিপেন্ড করে নেক্সট এক্সটেনশন করবে, যেটা সেটা লাস্ট আমরা সেটার মাধ্যমে জানলাম। বাট এটা যেহেতু সাকসেস হয়েছে, এখন এটার উপর ডিপেন্ড করে নেক্সট প্ল্যান করতেছে। সো ওকে ওকে, তার মানে সামনে আমরা অনেকগুলো ফ্লোটিং পাওয়ার প্ল্যান্ট দেখতে পারি। বাট এখানে চ্যালেঞ্জ আছে অনেকগুলা। চ্যালেঞ্জ হচ্ছে আমাদের দেশে আসলে এই যে এখন রেনি সিজন, বিভিন্ন জায়গায় আসলে এই যে নদীগুলো অথবা যে এগুলোর কথা আমরা বলতেছি, ওইখানে কিন্তু পানির এটা অনেক বেশি এখনকার সময়। এটা ব্যালেন্স করা আসলে খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। আচ্ছা, তার মানে কিন্তু চ্যালেঞ্জে যাচ্ছে। জি জি, যদি আর কি ভাই কিছু অ্যাড করতে চান প্লিজ। হ্যাঁ, আমি এখানে ছোট করে একটু অ্যাড করি। এখানে জুয়ার যেটা কোশ্চেন করেছে, হ্যাঁ, তো বাংলাদেশের ক্ষেত্রে নদীটাকে আমরা ওইভাবে সুইটেবল মনে করতেছি না, বাট সেটা অলরেডি এখানে এক্সপেরিমেন্ট চালাচ্ছে।
মংলাতে যেটা বললা 10 কিলোওয়াট, সেটা অলরেডি ট্রায়াল বেস চলতেছে। তারপর আমি যতটুকু জানি তোমার তিস্তার ওখানেও একটা পাওয়ার প্ল্যান্ট করার প্ল্যান আছে, যেটা পানির উপরে। ইভেন হুম স্বাধীন তুমি যেটা থিঙ্ক করেছো সেটারও একটা অংশ পানির উপরে, ঠিক না? জানি হুম ওই হুম হুম নদীর উপরেই হবে। হ্যাঁ, তো হুম হুম এগুলো সব হচ্ছে আসলে ট্রায়াল বেসে চলতেছে। বাংলাদেশের ক্ষেত্রে এটা খুব বেশি এফিসিয়েন্ট হবে কিনা এটা আসলে বোঝা যাবে আরো জানি কয়েকটা প্ল্যান্ট হওয়ার পরে, ঠিক আছে? অন্যান্য কান্ট্রিতে আপনার এই জিনিসগুলো করা যাচ্ছে বিকজ ওখানে ফ্লাড মানে পানির যে লেভেলটা সেটাকে তারা হচ্ছে একটা ব্যালেন্স করতে পারে। পানির লেভেলটা যদি বাড়েও, তো ওদের একটা ব্যালেন্স সিস্টেম আছে, মানে আমার কাছে যেটা মনে হয় ওদের একটা ব্যালেন্স রাখে। কিন্তু বাংলাদেশে যখন ফ্ল্যাটটা হয় মানে অনেক বেশি ফ্ল্যাট হয়, মানে আপনি যখন ওয়ারিংটা করতেছেন প্যানেল বসাচ্ছেন, নো প্রবলেম, অনেক ভালো আধুনিক ইয়ে আছে, টেকনোলজিস আছে, এখন আপনি পানির মধ্যে করতেই পারেন। কিন্তু ওয়ার ক্যালকুলেশনটা আপনি করতে গেলে তখন টাফ একটা ইয়েতে পড়তে হয়। যে আপনি ওয়ারটা যখন ক্যালকুলেশন করতেছেন, আপনার পানি যখন বেড়ে যাচ্ছে 10 মিটার বেড়ে যাচ্ছে, 10 মিটার মানে কত, প্রায় 30 ফিট উপরে উঠতেছে। 5 মিটার হলো আপনার কত, 15 ফিট উপরে উঠতেছে। 15 ফিট উপরে উঠলে আপনার কি পরিমাণ ওয়্যার আপনি ওখানে এক্সট্রা রাখবেন, সেখানে কিন্তু আপনার হিউজ একটা লস হবে ওয়্যারের জন্য। ঠিক আছে, এই চ্যালেঞ্জ গুলোর জন্যই কিন্তু টিল নাও বাংলাদেশে, আমার কাছে যেটা মনে হয়, টিল নাও বাংলাদেশে নদীর উপরে এখন পর্যন্ত ওইভাবে করে হচ্ছে না। বাট ইন ফিউচার মেবি হবে স্টেটার এই ইয়েটার পরে। দেন এই ট্রায়াল বেসিস প্লাস হচ্ছে আরো কয়েকটা ট্রায়াল বেসিস আছে আমাদেরও, আমার নিজেদের যেটা আছে স্বাধীন যেটা দিয়ে দেখতেছো, এই ট্রায়াল বেসিস দুই একটা হওয়ার পরে আসলে আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো যে আমাদের আসলে খুব ইফেক্টিভ জিনিসটা যাচ্ছে, তখন হয়তো বা Great, নদীর great. উপরে ইয়েতে চলে যাবে। তার মানে কিছু চ্যালেঞ্জেস আছে এবং আসলে আমরা আশা করছি যে আমাদের পরে যারা আসছে তারা হয়তো এই চ্যালেঞ্জেস গুলো সলিউশন একটা ভালো সলিউশন আমাদেরকে এর সাথে দিতে পারবে। আহ, আচ্ছা, আমি যদি একটু বুরান ভাইয়ের কাছে একটু জানতে চাই, আবার ফিরে আসি যে হচ্ছে ভাই অ্যাকচুয়ালি সোলার ফিল্ডের সাথে গভর্নমেন্ট আসলে কিভাবে ইনভলভ, যদিও আমরা ইতিমধ্যে কিছুটা অ্যান্সার করেছি বা কিছুটা ধারণা দিয়েছি, তারপর যদি একটু স্পেসিফাই করেন ভাইয়া যে আসলে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট কিভাবে ইনভলভ। আচ্ছা, এটা তোমাদের প্রথমে এটা বলছিলাম যে গভর্নমেন্ট একটা মনিটরিং সেল, তো ম্যাক্সিমাম যে জায়গাতে ওরা জাস্ট মনিটরিং গুলো করে আর কি। হ্যাঁ, হুম হুম এছাড়া ওর গভর্নমেন্ট খুব বেশি ইনভলভমেন্ট দেখি না। মানে যেমন এগুলো মনিটরিং করে, অ্যাওয়ারনেস এর গভর্নমেন্ট ভালো কাজ করে। গভর্নমেন্টের হুম কিছু ফান্ডিং, এখানে কিছু ফান্ডিং থাকে যে মানে অ্যাওয়ারনেস এর জন্য। গোবিন্দ যেটা বলতেছিল যে আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে ওদেরকে ডেভেলপ করা বা ওদেরকে বোঝানো যে মানে টু গো ফর গ্রিন এনার্জি, মানে এইসব বিষয়ে গভর্নমেন্ট কাজ করে। বাট মানে ইমপ্লিমেন্টেশন বলি আর হলো গিয়ে মানে একদম ইন্ড ইউজারের কাছে গিয়ে ইয়া করা, ওইটা মানে ওইটা ওইটা গভর্নমেন্ট থেকে করে না। যেটা ওরা জাস্ট দুটো জিনিসই করে, মানে যদি স্পেসিফিক্যালি একদম বলি, একটা হলো কি ওরা মনিটরিং, আর সেকেন্ড হলো ওরা অ্যাওয়ারনেস। এই দুইটা কাজই ওরা বেশি করে। হ্যাঁ, মানে হুম হুম। ওরা এভাবেই মানে পাবলিক সেক্টরের মানে প্রাইভেট সেক্টরের সাথে আর কি গভর্নমেন্টের রিলেশনটা। Great. যদি গোবিন্দ ভাই কিছু অ্যাড করেন, যদি থাকে অ্যাড করেন। সরি, কোশ্চেনটা কি ছিল? মানে গভর্নমেন্ট আসলে আমাদের এই সোলার ফিল্ডের সাথে আসলে কিভাবে রিলেটেড বা কিভাবে তারা কোলাবরেট করে বা তাদের অ্যাকচুয়াল রোলটা কি। গভর্নমেন্টের পারমিশনে তো আসলে সব, যেমন আইপিভি প্রজেক্ট গুলো হচ্ছে, যেমন সলিসিটেড প্রজেক্ট গুলো হচ্ছে, তো অবশ্যই গভর্নমেন্টের হুম এখানে সাপোর্ট আছে। গভর্নমেন্টও চেষ্টা করতেছে রিনিউয়েবল সেক্টরকে হাইলাইট করার জন্য, যেহেতু হুম ওয়ার্ল্ড মুভ করতেছে এখানে এবং ফিউচারও এখানে। তো এবং গভর্নমেন্ট হুম এর সাথেও ইনক্লুড করতেছে যে গভর্নমেন্টের যে অর্গানাইজেশন গুলো আছে, যে রুফ বিল্ডিং গুলো আছে, ওই বিল্ডিং গুলোকে ইউটিলাইজ করার জন্য এটা গভর্নমেন্ট একটা প্ল্যানের মধ্যে আছে। সো গভর্নমেন্ট আসলে গভর্নমেন্ট প্ল্যানের মধ্যেই আছে এখনো পর্যন্ত রুফটপ এবং আইপিপি। তার মানে গভর্নমেন্ট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে এখানে, রাইট। ডেফিনেটলি। আচ্ছা, যদি আমি আমি নিজেও যেহেতু ওই আইপিপি একটা প্রজেক্ট ডেভেলপমেন্টের সাথে জড়িত ছিলাম, গোবিন্দ ভাইও ছিলেন আই থিঙ্ক। ভাইয়া এমনি গভর্নমেন্টের যে প্রসেস গুলো আমাদের মাঝে একটা সাইকোলজিক্যাল ইস্যু থাকে হয়তো, অনেক সময় গভর্নমেন্টের রেড টেপের কারণে আমাদের প্রজেক্ট গুলো একটু স্লো হয়ে যায়, হয়তো অ্যাপ্রুভাল রিলেটেড সমস্যা হয়। আমাদের বাংলাদেশে কি এই ধরনের কোনো সমস্যা আছে, লাইক আনসলিসিটেড প্রপোজাল সাবমিশন থেকে শুরু করে পিপিএ পর্যন্ত, পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট পর্যন্ত, এমন কোথাও কি আপনার কাছে মনে হয় যে হয়তো প্রসেসটা আরেকটু ফাস্ট হতে পারে বা প্রসেসটা হয়তো আরেকটু সিম্পলিসিটি বা সিম্পলিফাই করা যেতে পারে, বা এখন যে প্রসেসটা আছে সেটা ভালো, মোর দেন এনাফ? আমি আমি যদি আমি গোবিন্দ বলবো ভাই। আসলে প্রসেসটাকে আসলে ডিজিটালাইজ করা উচিত, তাহলে অনেক ফাস্ট হুম হবে। হুম শুধু ফাস্ট না, ডিজিটালাইজ করলে, কারণ হচ্ছে গিয়া প্রসেসটা এমন এমন জায়গায় গিয়ে স্টাক হয়ে থাকে, দেখা গেল হুম যে হুম। সিম্পল, কারণ বিপিডিবি তে আইপিভি সেলে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। সো ভাইয়া আমি আমরা একটু যদি একটু ইন্টারাপ্ট করি ভাইয়া, হ্যাঁ।
ভাই আপনি যদি একটু আমাকে জাস্ট 1 মিনিট বা 1.5 মিনিট সময়ের মধ্যে যদি একটু সিম্পলি একটু কয়েকটা সেকশন ভাগ করে বলেন যে আসলে এইভাবে আসলে প্রসেসটা হয়, জাস্ট সিম্পলি, মানে সবগুলো পয়েন্ট টাচ করতে হবে না, যে আমরা সাবমিশনটা এইভাবে করি আর কি। নর্মালি প্রপোজালটা আমরা সাবমিট করি মিনিস্ট্রি, হুম হুম। মিনিস্ট্রি সাবমিট মানে করার পরে বাংলাদেশ হচ্ছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে, জি। হুম। মিনিস্ট্রি অফ পাওয়ার, পাওয়ার মিনারেল এন্ড মিনিস্ট্রি অফ রিসোর্স পাওয়ার, এনার্জি, আচ্ছা। হুম এখানে হুম আমরা হুম প্রপোজালটা সাবমিট করি। দেন হচ্ছে হুম। ওইখান থেকে আসলে প্রপোজালটা ডিস্ট্রিবিউট হয় পিডিবি তে। তো ওইখান থেকে PDB-তে। বিভিন্ন বিভিন্ন ওনাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ফাইন্যান্স মিনিস্ট্রি হোক ওইখান থেকে, এবং আহ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিভিন্ন হুম ডিপার্টমেন্টে এগুলো পাঠানো হয়। পাঠানোর পরে হুম ওইখান থেকে মেনলি হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অ্যাপ্রুভালের প্রয়োজন আছে। ওইখান থেকে অ্যাপ্রুভ হওয়ার পরে হচ্ছে এগুলার বেটিং এ যায়, তারপর হচ্ছে গিয়া ড্রাফট এগ্রিমেন্ট গুলাতে মুভ করে। ড্রাফট এগ্রিমেন্ট ফাইনাল হলে তখন ফাইনাল এগ্রিমেন্টে মুভ করে। বাট এর মধ্যে ল্যান্ড অবশ্যই, এগ্রিমেন্টের আগে ল্যান্ড অবশ্যই, ট্যারিফ নেগোসিয়েশনের আগে ল্যান্ড অবশ্যই ক্লিয়ার করতে হবে। হুম। গ্রেট গ্রেট, এটা ভালো একটা ইনফরমেশন পাওয়া গেল আই থিঙ্ক। আচ্ছা আমি একটু আরকে ভাইয়ের কাছে ফিরে আসবো। আচ্ছা ভাইয়া, যেটা আমরা জানতে পারলাম যে আসলে গ্রোথ বা ফিউচার প্রসপেক্টস এখনো আছে, কিছু চ্যালেঞ্জেস অবশ্যই আছে যেগুলো সলভ করলে হয়তো ভালো একটা ফিউচারই আমাদের আছে। কিন্তু ভাইয়া যারা হচ্ছে জব করতে চায় না, লাইক যারা হচ্ছে এন্টারপ্রেনার হতে চায়, তাদের জন্য আসলে ব্যাপারটা কেমন, মানে তারা তাদের জন্য ব্যাপারটা কত চ্যালেঞ্জিং, বা তাদের আসলে কি ধরনের স্কিল সেট থাকা উচিত, বা তাদের মাইন্ডসেটটা কিরকম হওয়া উচিত, যদি আর কি ভাই একটু শেয়ার করেন। এটা আসলে খুব টাফ যদি সে সম্পূর্ণ নিউ কামার হয়, মানে একদম ফ্রেশার হয়। আর যদি তার নলেজ থাকে অলরেডি এই ফিল্ডে, লাইক এক্সপিরিয়েন্স থাকে, দেন এটা একটা ভালো সেক্টর হতে পারে। ঠিক আছে, যদি সে এক্সপিরিয়েন্সড হয় সেই ক্ষেত্রে। হুম হুম অ্যাজ লাইক বাংলাদেশে এখন প্রতিটা রুফে হচ্ছে গভর্নমেন্ট বাধ্যতামূলক করতেছে, রুফ করতেই হবে। ছোট ছোট অনেক সিস্টেম হচ্ছে, অনেক সিস্টেম মানে হুম অনেক সিস্টেম। আর ঢাকা শহরের মতো ঘর বাড়ি তো আর কোথাও নাই। সো হুম তারা যদি একটু এক্সপিরিয়েন্সড হয়, কোথেকে কি সোর্স করতে হবে, কোথেকে কি কিনতে হবে, কিভাবে জানি তোমার কি বলো ওয়ার্কটাকে তুমি প্রসিড করলে তোমার প্রফিট লেভেলটা ভালো থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলো যদি তাদের জানা থাকে, সেই ক্ষেত্রে এন্টারপ্রেনারশিপ ইজ আ গুড থিং। এই সেক্টরে নিউ জানি যারা এখন করতে চাচ্ছে, কিন্তু হুম দে হুম। শুড লার্ন অ্যাবাউট দ্য মার্কেট। তাদেরকে মার্কেট সম্পর্কে জানতে হবে, কোথেকে কি নিতে হবে, সব এই জিনিসগুলো জানতে হবে অবশ্যই। এই জিনিসগুলো না জেনে যে সে মার্কেটে আসে, সে আমার কাছে মনে হয় 6 মাসের মধ্যে কিক আউট হয়ে যায়। ঠিক আছে, যে কোনো ওকে ওকে, ব্যবসায় গ্রেট। আমি ব্যবসায় আমি নামতে হলে অবশ্যই জানতে হবে, শিখতে হবে। বাট এটার ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট, আদারওয়াইজ গ্রেট। টিকে থাকাটা খুব টাফ। গ্রেট গ্রেট, আমার কাছে মনে হয় বুরান ভাই হয়তো ভালো একটা এক্সপ্লেনেশন দিতে পারবেন, সাথে মানে হয়তো কিছু অ্যাড করতে পারবেন সাথে, যেহেতু ভাই অনেকদিন ধরে আছেন এই ফিল্ডে। ভাই আপনি যদি আচ্ছা, কিছু বলেন সেম কোশ্চেনটা, জি। এবার সেটা সবসময় অ্যাপ্রিসিয়েবল। এটা 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 সবসময় অ্যাপ্রিসিয়েট করার মতোই একটা জিনিস আর কি। তাই এটা মানে আমরা আমাদের ইউআই স্টুডেন্টরা এখানে ভালোই করতেছে। যেমন আমি আমি যেখানে জব করি, আমার স্টুডেন্ট লিমিটেড, আমার এমডি ইভেন ইউআই ইউথ, এবং উনি আর আমি একসাথে জব করতে হবে সোলারল্যান্ডে। সোলারল্যান্ডে আমার অনেকদিন, উনি অনেক, আমরা বেশ অনেকদিন ছিলাম আর কি। এছাড়া অনেকগুলো কোম্পানি আছে, আমি যদি বলি এক্সিলন বাংলাদেশ আছে, ওইটার এমডিও আবার আমাদের ইউনিভার্সিটিতে, উনি এখন ডিরেক্টর, আমাদের ইউনিভার্সিটিতে পড়েছেন। তারপরে ইউসিসি আছে, আরো বেশ কয়েকটা কোম্পানি আছে যারা মোটামুটি এই সেক্টর ডোমিনেট করে। এবং আমাদের সোলারল্যান্ডের ডিএমডি হামিদ ভাই আছে। হামিদ ভাই আমার খুব প্রিয় একজন মানুষ। আমার কেরিয়ারের শুরুতেই ওনার বেশ সাপোর্ট ছিল আর কি। যেমন সবাই কিন্তু বেশ ভালো করতেছে। আসলে কি একটা সময় ছিল, আজ থেকে 3-4 বছর আগে, যেই সময়টা ছিল ওইটা ওইটা এখন নাই। এখন তো অনেক, মানে মার্কেটটা খুব কম্পিটিটিভ মার্কেট। ওইখানে অ্যাজ এন্টারপ্রেনার হিসাবে ঢোকাটা, এটা মানে পার্সোনালি আমার কাছে একটু রিস্কি মনে হয় আর কি। কারণ এখানে কারণ অনেক 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 বড় বড় জায়ান্টরা আছে এখানে। আমি যদি বলি, যেমন ওদের গোবিন্দদের একটা পার্টনার আছে প্যারাগন, ওদের একটা সোলার ছিল প্যারাসোল এনার্জি, অনেক বড় গ্রুপ, কিন্তু অলরেডি কিন্তু মানে সাস্টেইন করতে পারেনি, খুব ভালোভাবে সাস্টেইন করতে পারেনি। যেমন নাভানা ওয়ান অফ দ্য মানে বিগেস্ট গ্রুপ ইন বাংলাদেশ। হ্যাঁ, নাভানা কিন্তু এখানে সাস্টেইন করতে পারেনি। হ্যাঁ, এখানে অনেক বড় বড় গ্রুপের আমি নাম বলতে পারবো, বা অনেক বড় বড় গ্রুপ যারা এই হুম সেক্টর থেকে খুব বেশি ভালো কিছু করতে পারে নাই। হ্যাঁ, ওইটা এটা অতটা ইজি না আর কি। হ্যাঁ, অতটা ইজি না, কারণ একটু টাফ, একটু টাফ।
এটা একটা সময় ছিল, কিন্তু এখন এখন যদি কেউ মনে করে যে আমি আমি বিজনেসে আসবো, মানে সোলার বিজনেসে আমি এই সেক্টরে কিছু করতে চাই, নিউ কামার, ওদের জন্য একটু ডিফিকাল্ট। আই থিঙ্ক গ্রেট। বুরান ভাই যেগুলো জি ভাই। বলছিলেন এগুলো সব হচ্ছে আমার কাছে মনে হয় বিগ স্কেলের কাজ করতে গেলে খুব টাফ, রাইট? হুম। বড় স্কেলে কাজ করতে গেলে আর কি খুব টাফ এন্টারপ্রেনার হিসেবে তাই বর্তমানে। বাট আমার কাছে এন্টারপ্রেনারশিপের একটা ডেফিনেশন আছে। ডেফিনেশনটা কি যে মানে তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও, ঠিক আছে? যেমন একজন মুদি দোকানদার, সেও কিন্তু অর্গানাইজেশন, সে কিন্তু ওইটা চালাচ্ছে। হ্যাঁ, আবার বলি যে ম্যাগনা গ্রুপ আমার ক্লায়েন্ট, আমার খুব ভালো ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ। ম্যাগনা গ্রুপ ওরাও কিন্তু এন্টারপ্রেনারশিপ। দুইটা কিন্তু ডিফারেন্ট আছে। তুমি যখন একজন ইঞ্জিনিয়ার হবা, তুমি গ্রাজুয়েট, তুমি ইঞ্জিনিয়ার, তো তোমার তো ওইভাবে করে একটু চিন্তা করতে হবে যে তুমি কোন ব্যবসাটা তুমি করবা বা কোন বিজনেসটা তুমি করবা। হ্যাঁ, আর তুমি তোমার তোমার যেমন নবাবপুরে তুমি যাও না, নবাবপুরে তোমার হাজার হাজার সোলারের ব্যবসা করে, তো সবাই তো একজন এন্টারপ্রেনার, রাইট? সবাই কিন্তু একজন entrepreneur। এখন এখন তোমার ফোকাসটা কোথায়? যে মানে আমার একটা কোম্পানি হবে, আমি যদি এন্টারপ্রেনার হই, আমার কি চিন্তা করবো যে আমার বড় একটা কোম্পানি হবে, আমার কোম্পানিতে 10 জন বা 15 জন ইঞ্জিনিয়ার কাজ করবে, হ্যাঁ, আমার একটা ভালো একটা টিম থাকবে, হ্যাঁ, আমার একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকবে। এটা আমার কাছে এন্টারপ্রেনারশিপ, মানে এটা পড়ে। হ্যাঁ, যেমন যারা আবার নবাবপুরের দোকান আছে, ওটাও এন্টারপ্রেনারশিপ, কিন্তু ওইটা কিন্তু ডিফারেন্ট। তো আর কি যেটা বলতেছিল যে হ্যাঁ, কোনো কিছু কিন্তু ছোট না, কোনো কিছুই ছোট না, সবগুলোই কিন্তু কাজ। এখন কথা হলো কি যে এন্টারপ্রেনারশিপ মানে আমি নিজেকে কোন জায়গায় ফোকাস করতে চাই। হ্যাঁ, তুমি যদি মনে করো যে না আমি ছোটখাটো আমি এই যে বেচবো, সোলার হোম সিস্টেম, যদি এখন আর অতটা মার্কেটে নাই, হ্যাঁ, ওই যে 2 কিলো 4 কিলো 5 কিলো সেটা 2 কিলো 4 কিলো 5 কিলো করবা, তুমি দেখো তোমার বছর শেষে তোমার হয়তো বা তোমার 50 লাখ টাকা 60 লাখ টাকা তোমার টার্ন ওভার। হ্যাঁ, এটা একটা হইতে পারে। আগে তুমি দেখো যে কি না, ধরো যে আমার একটা বড় কোম্পানি আছে, যে আমার এখানে 10-15 জন ইঞ্জিনিয়ার কাজ করে, যেমন ওর 50 লাখ টাকা ওর টার্ন ওভার, আর দেখা গেছে কি ওর একটা কোম্পানি আছে ওদের 1 কোটি টাকা, মানে ওদের এক্সপেন্স। হ্যাঁ, 1 কোটি টাকা ওদের এক্সপেন্স। ও দেখা যায় আপনার বছরে তোমার 10 কোটি 15 কোটি 20 কোটি টাকা টার্ন ওভার। তাই তুমি এটা হলো তোমার নিজের উপর, আসলে ওটা নিজের, তুমি নিজেকে এন্টারপ্রেনারশিপ কোন জায়গা থেকে তুমি নিজেকে ট্রিট করবা। হ্যাঁ, মানে তুমি কি একজন যে ছোট হিসাবে 2 লাখ 1 লাখ টাকার একটা ব্যবসা করতে পারলে তুমি হ্যাপি, নাকি তুমি না আমি বছরে আমি 50 কোটি টাকার আমি ব্যবসা করবো, 50 কোটি টাকা আমার টার্ন ওভার থাকবে আমার কোম্পানির। তাই দুই জায়গার। এখন যে যেভাবে নিজেকে তুলতে চায়, কেউ যদি মনে করে না আমি 2-4 কিলোওয়াট 5 কিলোওয়াট হোম সিস্টেম এগুলো আমি করবো, হ্যাঁ, সে খুব ভালোভাবে করতে পারবে, সে মার্কেটে হয়তো সে মোটামুটি মানে চলতে পারবে আর কি, সমস্যা নাই। কিন্তু আমি যেটা বললাম, যেটা মেইন ফোকাস করি, কারণ ওই যে যেটা বললাম, নাভানা তো আর ওইরকম প্ল্যান নিয়ে আসে নাই যে আমার বছরে আবার 50 টাকা টার্ন ওভার দিয়ে আমি কোম্পানি চালাবো, এমন তো না। হ্যাঁ, বা সোলার তো চিন্তাই করতে হবে 50 লাখ টাকা দিয়ে টার্ন ওভার দিয়ে সোলার চলে যাবে। হ্যাঁ, অনেক কয়েক কোটি টাকা টার্ন ওভার থাকতে হবে। তো ওটা হলো গিয়ে এফেক্ট। যদি বড় ব্যবসা আসতে চায়, এটা খুব চ্যালেঞ্জিং। যদি মনে করেছেন আমি ছোটখাটো ব্যবসা করবো, আমি যে সোলার হোম সিস্টেম করবো, আমি রুফটপ ছাদের যেগুলা তোমার ওই যে বাসা বাড়িতে করে 2 কিলো 3 কিলো, এগুলো আমি করবো, এগুলা যে কেউ করতে পারে। ইভেন অনেকে রাত 10 বছর চালাতে পারবে, গ্রোথ ভালো। ছোটখাটো সিস্টেম আমি অনেকে দেখছি যে অনেকে ইভেন যারা চাকরি করে, যারা মানে মোটামুটি একটা চাকরিও করে, আবার পাশাপাশি টুকটাক এগুলো করেও কিন্তু চলতেছে। এটা আর কি। বাট যেটা রিয়েল এন্টারপ্রেনারশিপ, হ্যাঁ, যে ওইটা ওই জায়গাটা আচ্ছা টাফ, ওই জায়গাতে ওই মার্কেটটা এখন আর অতটা ইজি না আর কি। তোমার আমি বললাম যে যেমন তোমার নামানোর এক্সাম্পল দিলাম, বা ওই যে গোবিন্দর যে পার্টনার প্যারাগন, প্যারাসোল এনার্জি, ওদের কথাই বলতেছি। তো প্যারাসোল কিন্তু একটা সোলার ইয়াও ছিল, কিন্তু যে কি বলে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি প্রথম একটা ফ্যাক্টরি ছিল গ্রিন ইনফিনিটি নামে, এটা অনেক আগের, ওরা কিন্তু সাস্টেন করতে পারে নাই। তো এটাই আর কি। তো অনেক বড় বড় গ্রুপ আসছে, অনেক বড় অনেকে আসছে, কিন্তু সাস্টেন করতে পারে নাই। একটু টাফ আর কি। যারা এখন চিন্তা করতেছে যে সোলারে আসবে বা ব্যবসা করবে, এটা একটু টাফ আর কি। আই থিঙ্ক মানে এই টপিকটা মোটামুটি সবার জন্য ক্লিয়ার হবে। খুব ভালো একটা ডিসকাশন হয়েছে। এই এন্টারপ্রেনার থেকেই যদি শুরু করি, লাইক অনেকেই এন্টারপ্রেনার হতে চায়, বাট হচ্ছে যেহেতু এই বিজনেসের বেশিরভাগ জিনিসই বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয় না, বাইরে থেকে নিয়ে আসতে হয়। আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, একটু একটা কথা, অনেকে
একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আমি কিন্তু মানে তুমি সোলারে কাজ করো বা তুমি সোলারে জব করতেছো এখন, তাই বলে তোমার যে সোলারে এন্টারপ্রেনার হইতে হবে এমন কিন্তু না। না না, এমন না, কিন্তু তা তো আমার কাছে অবশ্যই। মনে হয় কোশ্চেনটা এটাই ছিল ভাইয়া, কোশ্চেনটা এটাই ছিল, কোশ্চেনটা সেই ছিল জন্য সোলার আজকে রিলেটেড, আপনাকে সোলার রিলেটেড ছিল। সোলারে যদি কেউ সোলারে এন্টারপ্রেনার আপনার হইতে চায় এন্টারপ্রেনারশিপে হ্যাঁ, টার্গেট তো করতে সমস্যা পারে। নেই, অবশ্যই ডিফারেন্টও হতে পারে, ডেফিনেটলি ভাই। তো অতএব আমার নেক্সট যে ইয়াটা হচ্ছে সেটা হচ্ছে ভাইয়া, যেহেতু আমি যদি সোলার এন্টারপ্রেনার হতে চাই, যেহেতু অলরেডি আমি একটা আইডিয়া পেলাম যে আসলে কি কি আইডিয়া থাকা উচিত। কিন্তু যেহেতু পুরো বিজনেসটাই হচ্ছে, ম্যাক্সিমাম কাজটাই হচ্ছে বাইরে থেকে প্রোডাক্টটা নিয়ে আসতে হয়, যদি আমি ব্যবসা করতে চাই প্রোডাক্ট সাপ্লাইয়ের দিক থেকে, তাহলে এই দিক থেকে কিরকম চ্যালেঞ্জেস আছে, মানে বাংলাদেশে আসলে কোনো চ্যালেঞ্জ আছে কিনা প্রোডাক্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে? তোমার যদি বোরহান ভাই শুরু করেন। তোমাকে মাত্র তো আমি এটাই বললাম, তুমি দেখো হয়েছে যে তোমার প্যারাসোলের কথা বললাম, তারপর হ্যাঁ। গ্রিনির কথা বললাম, তাদের হ্যাঁ। সোলারের ইয়া ছিল, প্ল্যান ছিল, সাস্টেন করতে পারে নাই। কারণ হুম। এখন একটা ইন্ডাস্ট্রি কিন্তু মানে এক দেড় দিনের জন্য হয় না। হ্যাঁ, একটা ইন্ডাস্ট্রি হয়তো লং টার্ম একটা চিন্তা ভাবনা থাকতে হয়। তো আমি যেটা বললাম যে আমাদের যেহেতু বাংলাদেশটা মানে খুব ছোট একটা দেশ, আমাদের মানে মার্কেটটা খুব ছোট, আমাদের কিন্তু ডিমান্ডটা ওইরকম না। হ্যাঁ, যেমন হুম। তোমার হুম। আমাদের যেমন আমরা স্কুলে কাজ করি, আমরা যে সোলার এবং এসএমএল লোকাল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে। হ্যাঁ, তো আমাদের তোমার ধরো যে যে সোলার পুরো বছরে প্রোডাকশন করে হলো তোমার 14 গিগাওয়াট 15 গিগাওয়াট প্রোডাকশন করে। তুমি তুমি বাজারে টায়ার বানা যারা আছে তোমার চীনা বা যে হুম। জিঙ্কো বা সবাই দেখবে যে 10 গিগাওয়াট 12 গিগাওয়াট 14 গিগাওয়াট প্রোডাকশন করে। আমার বাংলাদেশে কি, আমার বাংলাদেশে আগামী লাস্ট 5 বছরে তোমার মানে 200 মেগাওয়াট সোলার কাজ হয় নাই, তাই না? তো হুম। তোমার ডিমান্ড মার্কেটটা ছোট, ডিমান্ড জি। ডিমান্ড তো হুম। নাই। কারণ একটা ইন্ডাস্ট্রি যখন করতে হয় তখন সেটা তো ইনভেস্টমেন্ট, কিন্তু ইনভেস্টমেন্ট তোমার অনেক ক্যালকুলেশন নিয়ে ব্যবসাটা মানে ইনভেস্টমেন্টটা করতে হয় আর কি। তো যেহেতু আমাদের মানে ওরকম মানে লোকাল আর এছাড়া তো তোমার তোমার ধরো আমি তো প্যানেলের কথা বললাম, ইনভার্টার কথা তুমি যদি হুম। বলো, ইনভার্টার টেকনোলজি ডিফারেন্ট টেকনোলজি। হ্যাঁ, ওইসব জায়গায় বাংলাদেশে ওইসব ইন্ডাস্ট্রি করা মানে সোজা না, কারণ তোমার মানে ইনভেস্টমেন্টটা সিকিউর হবে না। হ্যাঁ, এই জন্য কিন্তু এইসব ইন্ডাস্ট্রিগুলো তোমার গ্রো করে নাই বা ডেভেলপমেন্ট হয় না এরকম। তো যেটা বলতেছিলাম যে তোমার লোকালি আমার যে কাজটা করে সেটা হলো ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, পিওর ইঞ্জিনিয়ারিং। হুম। তোমার আমরা হুম। যারা সোলার কাজ করতেছি, যে যত বেশি ইঞ্জিনিয়ারিং করতে পারতেছে তারাই হলো গিয়ে তোমার মার্কেটে টিকে থাকতে পারতেছে, মানে নাথিং এলস। হ্যাঁ, কারণ এখানে জি। তোমার হাতে কিছুই নাই। তোমার হাতে কি আছে? হুম। তোমার কাছে তুমি না, তোমার দেশে কি আছে? তুমি না প্যানেল বানাইতেছো, না ইনভার্টার বানাইতেছো, না তুমি কি বানাইতেছো, মানে মেজর পছন্দ তোমার প্যানেল ইনভার্টার, তাই না? হুম। হুম। আর রুফটপ যদি বলি, তোমার নতুন তোমার স্ট্রাকচার গুলো আসছে সবগুলো ম্যাক্সিমাম অ্যালুমিনিয়াম টাইপের স্ট্রাকচার। হুম। দেশে তোমার কোনোটাই হচ্ছে না। হ্যাঁ, তো তোমার দেশে সেটা কি করতে হবে, তুমি মানে তোমার ইঞ্জিনিয়ারিংটা তোমার আগায় নিতে হবে আর কি। তোমার ডিজাইনের ক্ষেত্রে বলো, ইনস্টলেশনের ক্ষেত্রে বলো, হুম। কমিশনিং এর ক্ষেত্রে বলো, যে তোমার কোম্পানি বা তুমি কতটুকু নিজে প্রুভ করতে পারলা, মানে দেখানোর মতো কিন্তু এই জিনিসটাই আছে। এছাড়া কিছু নাই, কারণ আমরা পুরোপুরি মানে মানে বিদেশি মানে প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে। এমনি এমনি যদি আমি এই প্রোডাক্ট গুলো আনতে চাই, যেটা হচ্ছে লাইক আমি যদি আহ, একটা প্রজেক্টের জন্য, লাইক আমার কাছে মনে হয় গোবিন্দ ভাই রিলেট করতে পারবেন ভালো। কিছুদিন আগে ওনাদের একটা পাওয়ার প্ল্যান্ট হয়েছে। যদি পুরো একটা পাওয়ার প্ল্যান্টের জন্য আমি প্রোডাক্ট আনতে চাই, ইম্পোর্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে ট্যাক্স রিলেটেড বা ভ্যাট রিলেটেড এই ধরনের ইস্যুগুলো নিয়ে কিরকম চ্যালেঞ্জ ফেস করতে হবে? ফার্স্ট অফ অল আইপিপি প্রজেক্টের ক্ষেত্রে আসলে একটা ইস্যু, এবং হচ্ছে রুফটপের ক্ষেত্রে আলাদা ইস্যু। রুফটপের ক্ষেত্রে তো জি আমরা ভাই। সবাই জানি যে এগুলা ট্যাক্স দিয়ে আনতে হয়, এক এক প্রোডাক্টের জন্য এক এক ধরনের ট্যাক্সের পার্সেন্টেজ আছে। আর আইপিবির ক্ষেত্রে আসলে এটা তো ট্যাক্স ফ্রি, যেহেতু গভর্নমেন্ট থেকেই এটা আহ, বলা আছে। সো সেক্ষেত্রে ট্যাক্স ফ্রি এর জন্য আমাদের তো এগ্রিমেন্ট হয়েছেই। সেই রেফারেন্সে আমরা নর্মালি যখন আমাদের সবকিছু রেডি হবে, প্রকুরমেন্টের সাইড থেকে সবকিছু, যেমন আমরা যদি চায়না থেকে প্রোডাক্ট আনি, ওইখান থেকে হুম। ওরা লিগাল ডকুমেন্টস গুলা প্রোভাইড করার পরে ওইটা অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচমেন্ট হিসেবে আমরা পিডিবি কনসার্ন যে ডিপার্টমেন্ট আইপিএসএল 1-2 যেটাই আছে ওইখানে সাবমিট করব। দেন ওনারা হচ্ছে গিয়ে ওইটার এগেনস্টে একটা লেটার ইস্যু করবে এনবিআর এর বরাবর এবং কাস্টমসের বরাবর। সো এনবিআর থেকেও কিছু ডকুমেন্টস কালেক্ট করতে হয়। দেন হচ্ছে কি আমরা এই ডকুমেন্ট কাস্টমসে জমা দিব আর কি, যেখানে আমাদের মাল অথবা প্রোডাক্ট আসবে। তো এটা আসলে অতটা চ্যালেঞ্জের ব্যাপার না এখন, আগে ছিল ফার্স্ট হুম। প্রজেক্টে অথবা দুইটা প্রজেক্টের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ ছিল, বাট এখন এটা খুবই ইজি। আমরা খুবই তাড়াতাড়ি আমাদের প্রোডাক্ট রিলিজ করতে পারছি কাস্টমস থেকে। ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন লাগছে আমাদের।
গ্রেট গ্রেট। আর কে ভাই যদি কিছু অ্যাড করেন এখানে? এখানে অ্যাড করার মতো খুব বেশি কিছু নাই। মোটামুটি সবই কভার করেছেন। আপনার হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যদি আইপি প্রজেক্ট না হয় তাহলে আপনি ইম্পোর্ট করতে পারেন। ইম্পোর্ট করতে গেলে যে ট্যাক্সের একটা ফাইল আছে, বুক আছে, ওখান থেকে হচ্ছে এই কত পার্সেন্টেজের আপনার মালটা ছুটাতে হবে সেই জিনিসগুলো ক্যালকুলেশন করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, আমি অলওয়েজ একটা কথাই বলি, নন এক্সপিরিয়েন্স আর এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আপনি যদি নন এক্সপিরিয়েন্স হন সেক্ষেত্রে আপনি যদি আগে থেকে এটাকে না দেখে নেন যে আপনি কোন এইচএস কোডের আন্ডারে কোন প্রোডাক্টটা নিয়ে আসতেছেন, ঠিক আছে, হুম। দেখা যাবে ট্যাক্সের পরিমাণটা এতই বেশি আসতেছে যে বাংলাদেশের নর্মাল মার্কেটে এর চেয়ে ভালো প্রোডাক্টটা আরো কমে পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে তাহলে খুব টাফ। ঠিক আছে, সেই জন্য ইম্পোর্ট করার ক্ষেত্রে অবশ্যই আগে মাথায় নিতে হবে যে আমাদের দেশে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল কিনা। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দেশ থেকে পারচেস করা, আর যদি কোয়ান্টিটি খুব বেশি হয় সেক্ষেত্রে এইচএস কোড সম্পর্কে একটু স্টাডি করে কোন এইচএস কোডের আন্ডারে কোন প্রোডাক্টটা আনলে আপনার ট্যাক্স মানে আমরা কিছুটা কনসিডার করতে পারি বা প্রফিট এক্সপে ভালো থাকে, ওই ইয়েটা ক্যালকুলেশন করে আনা উচিত। তার মানে হচ্ছে একটা জেনারেল নলেজ খুব ইম্পর্টেন্ট। জেনারেল নলেজ খুব ইম্পর্টেন্ট। জানি যদি খুব বিজনেসের ইম্পর্টেন্ট। ক্ষেত্রে হয়, আইপি আইপি ক্ষেত্রে তো ফ্রি, জানি ফ্রি অফ ট্যাক্স যেটা বলা হচ্ছে, বাট বিজনেসের ক্ষেত্রে ওটা চেক করে করতে হবে। বাট এটা এটা কিন্তু এস্টাবলিশ হয়ে যায় যখন আমি একটা প্রসেসের মধ্যে চলে যাব, তো আমার কিন্তু স্ট্যান্ডার্ড গুলো মিট করতে হবে, যে এই স্ট্যান্ডার্ড কাস্টমার আমার এই রিকোয়ারমেন্ট আছে, এই পয়েন্ট গুলো আমার মিট করতে হবে। তো এটা কিন্তু ফার্স্ট কাজের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ হয়ে যাবে, এবং তখনই একটা কোম্পানি অথবা পার্সন জানতে পারবে যে আমার আসলে কি কি জিনিস লাগবে এবং এইচএস কোড এটার জন্য কোনটা। তো এটা আসলে হ্যাঁ, ওইটাই বলছি, জানি এইচএস কোড সম্পর্কে তারা ইয়ে করছে, ঠিক আছে, এই আইডিয়াটা অবশ্যই লাগবে ইম্পোর্ট করার ক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে আরেকটা পয়েন্ট আমি অ্যাড করি যেটা আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনারা যখন রিনিউয়েবলের কোনো প্রোডাক্ট নিয়ে আসতেছেন, ইনভার্টারের ক্ষেত্রে মিনিমাম 5 বছর অথবা 10 বছর ওয়ারেন্টি দিচ্ছে। হ্যাঁ, প্যানেলের ক্ষেত্রে 25 ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছে। আপনি যখন ইম্পোর্ট করছেন অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনি কার থেকে ইম্পোর্ট করতেছেন এবং আপনি সার্ভিসটা পাবেন কিনা। ধরেন আপনি কত 1 মেগাওয়াটের জন্য প্যানেল নিয়ে আসছেন, হ্যাঁ, 1 মেগাওয়াটের মধ্যে আপনার 10টা প্যানেল নষ্ট হয়েছে, বা 100 কিলোওয়াটের মধ্যে 10টা প্যানেল নষ্ট হয়ে গেছে, আপনাকে 25 ইয়ার্স সার্ভিস দিতে হবে। এখন আপনি সার্ভিসটা কিভাবে করবেন যদি আপনি বাইরে থেকে ইম্পোর্ট? সেই ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, আপনি যখন ইম্পোর্ট করছেন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে আমি কোথেকে ইম্পোর্ট করছি, কিভাবে ইম্পোর্ট করছি, কত পার্সেন্ট ভ্যাট ট্যাক্স, হ্যাঁ, আমার যদি 25 ইয়ার্স সার্ভিস দিতে হয় আমাকে কতগুলো বিল আগে থেকে এনে স্টকে রাখতে হবে, অথবা আমার যদি কোনো কিছু ইমার্জেন্সি দরকার হয়, একটা ইনভার্টার নষ্ট হয়ে গেছে, 5 ইয়ার্স আপনি ওয়ারেন্টি দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, তো আপনি এটাকে রিপ্লেস কিভাবে করবেন? রিপ্লেস করতে হলে কি করতে হবে? অ্যাজ লাইক ধরেন আপনি যে কোনো একটা নাম করে ব্র্যান্ড ইউজ করেন, ঠিক আছে, আমি কোনো নাম বলছি না, কারো মার্কেটিং করার দরকার নাই, সবাই জানে রিনিউয়েবল সেক্টরে কি ব্র্যান্ড চলে। যে কোনো একটা ইনভার্টার আপনার নষ্ট হয়ে গেছে, বাংলাদেশে এটা কোনো সার্ভিস পাঠান, ওকে, সো আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে আপনি জার্মানি থেকে প্রোডাক্ট আনছেন, জার্মানিতে পাঠান, আপনার এই ইনভার্টার যে আসলেও নষ্ট হয়েছে তারাও তো চেক করবে, তারা তো এমনি আপনার ইনভার্টার দিবে না। সো এই জিনিসগুলো ইয়ে করা উচিত। কারণ ইম্পোর্ট করার ক্ষেত্রে এই সবগুলো ক্যালকুলেশন, এই সবগুলো দিক মাথায় রাখা উচিত। ওকে, গ্রেট গ্রেট। তার মানে হচ্ছে ইম্পোর্ট করার ক্ষেত্রে চ্যালেঞ্জেস যে বেশি হচ্ছে ইম্পোর্ট করার পর যদি রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় বা সার্ভিস প্রয়োজন হয় সেক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস আমাদের আছে আর কি, সেটা একটু ইনশিওর করা দরকার ইম্পোর্ট করার আগে। বাট এখন জি, এখন সম্ভবত এই ব্যাপারগুলো অনেকটা সহজ হয়েছে। লাইক আমি যতটুকু জানি সোলারল্যান্ডের প্যানেল গুলো নিজেরই ম্যানুফ্যাকচার করা, সো এই ধরনের কোনো চ্যালেঞ্জেস নাই। ইভেন হুয়াওয়ে ইনভার্টার গুলো ডিফারেন্ট ইস্যু, সোলারল্যান্ড নিজে ম্যানুফ্যাকচারার, ওর ওয়্যারহাউসে সবসময় 2-3 কি বলে মোটামুটি 50-100 কিলোওয়াট 200 কিলোওয়াট, মাঝে মধ্যে 500 কিলোওয়াটের মতো প্যানেল পড়ে আসছে, ঠিক আছে, দরকার দিয়ে দিচ্ছে। তারপর সোলারল্যান্ড ওয়্যার এজেন্ট বলতে পারো, তিনি মার্কেটিং করবো না বলছিলাম, তারপর ধরেন যদি দরকার হয়, হ্যাঁ, আমি বলছি যেটা হচ্ছে যদি ওই ধরনের কোম্পানির সাথে কানেক্ট করা যায় তাহলে সমস্যা নাই। যেমন একটু আগে বোরান ভাই বলছিলেন যে জিঙ্কো সোলার, সম্ভবত জিঙ্কে সোলার বলছেন না ভাই, জিএ সোলার, আমার জিএ সোলার নিয়ে কাজ করি দুইটাই। হ্যাঁ, প্লাস হচ্ছে ভাইরা এস এম এর কথা বলছিলেন আমরা যতটুকু জানি। তো এই ধরনের পপুলার কোম্পানিগুলো থেকে যদি আমরা কন্ট্যাক্ট করি বা কমিউনিকেট করি, যদি আমি একজন ইউজার হই, তখন হয়তো এই ধরনের সমস্যাগুলো আসলে ফেস করা লাগবে না। একটা কোশ্চেন অনেকক্ষণ ধরে আসছে, আমি কোশ্চেনটা অ্যান্সার করবো, আমরা টপিকটা তুলবো, এটা আসলে উইন্ড রিলেটেড। আমার কাছে মনে হচ্ছে সোলারের আর দু একটা টপিক আছে, আমরা ক্লোজ করেই উইন্ড রিলেটেড টপিকটা ধরবো।
লাস্ট আমার একটা পয়েন্ট আছে সোলারের ক্ষেত্রে, যেটা হচ্ছে আর কে ভাই শুরুতে বলেছিলেন যে হয়তো ইন ফিউচার এমন একটা সিচুয়েশন আসতে পারে যে আমরা আসলে প্রজেক্ট ডেভেলপমেন্টে স্যাচুরেটেড হয়ে যেতে পারি। একটা সময় যে যে আসলে আর খুব একটা স্কোপ নেই, তখন হয়তো অপারেশন মেইনটেনেন্সের দিকেই আমাদেরকে যেতে হবে, বা আমাদের প্রজেক্ট একেবারে বন্ধ হয়ে যাবে ব্যাপারটা এরকম না হবে, বাট তার গ্রোথটা কমে যাবে। যেমন আমরা যদি এখনই খেয়াল করি, অলমোস্ট কিন্তু অফ গ্রিড প্রজেক্ট গুলো বা মিনি গ্রিড তো অলমোস্ট বন্ধ হয়ে গিয়েছে, অফ গ্রিড প্রজেক্ট গুলো কিন্তু এখন আর আগের মতো ওই গ্রোথটা নেই। আমরা যতটুকু জানি যে বাংলাদেশ কিন্তু সোলার হোম সিস্টেমে প্রায় 5.5 মিলিয়নের উপর অলরেডি ইনস্টল করেছে, এবং এটা সম্ভবত ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি। কিন্তু এখন কিন্তু সেই গ্রোথটা নেই। এখন যেমন আমি যদি কোট করি, সেটার সাবেক চেয়ারম্যান ছিলেন যিনি হেলালুদ্দিন স্যার, উনি বলেছিলেন যে এখন আমাদের মেইন ফোকাসটা হচ্ছে অন গ্রিড সিস্টেমের প্রতি, যে এবং ওনার সেটার একটা ডাটা অনুযায়ী যে হচ্ছে আমাদের প্ল্যান হচ্ছে আহ, পুরো বাংলাদেশকেই কিভাবে গ্রিডের আওতায় নিয়ে আসা যায়। সো এই দিক থেকে সামনে হয়তো ওই পরিমাণ যদি প্রজেক্টের প্রসপেক্টস নাও থাকে, অপারেশন এন্ড মেইনটেনেন্স এর বড় একটা প্রসপেক্টস থাকতে পারে। সেই দিক থেকে আসলে আমাদের যারা আছেন বা যারা নিজেদের ফিউচার করতে চাচ্ছেন, ডেভেলপ করতে যাচ্ছেন, তাদের আসলে কি ধরনের নলেজ থাকা দরকার? লাইক তাদের কি এমবেডেড সিস্টেম বা কন্ট্রোলার বা এই ধরনের টপিক গুলোতে বেশি ফোকাস করা উচিত, না মানে অ্যাকচুয়ালি কোন দিকে তাদের ফোকাস করা উচিত? এনিওয়ান, যে কেউ আসলে ইন করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো যে আসলে অপারেশন এন্ড মেইনটেনেন্স এর ক্ষেত্রে এখানে ডিফারেন্ট ইস্যু। যখন একটা প্ল্যান্ট আমি অপারেট করব অথবা মেইনটেনেন্স করব, সেক্ষেত্রে আমার কিন্তু ডিফারেন্ট টাইপের সাপ্লায়ার থাকবে এটার সার্ভিস অথবা কোনো ধরনের টেকনিক্যাল প্রবলেম হলে ওটার ফুলফিল করার জন্য। বাট প্ল্যান্ট অপারেশনের সময় যেটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমার প্রপার ক্লিনিং করা, যেহেতু এটা মডিউল আমাদের কন্টিনিউয়াস ক্লিনিং করতে হবে হাই ইল্ডের জন্য। দেন হচ্ছে গিয়ে আমাদের সবগুলো স্ট্রিং চেক করা, সবগুলো ইনভার্টার চেক করা যে কোনোটা অফ আছে কিনা ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করার জন্য। দেন আমাদের গ্রিড ডিসকানেক্ট মিনিমাইজ করতে হবে, অথবা সাবস্টেশনের যদি কোনো ইস্যু থাকে, গভর্নমেন্ট আরবি সাইডে কোনো ইস্যু থাকে, এগুলোকে ডে বাই ডে মিনিমাইজ করতে হবে যাতে এগুলো কম হয়। তো সেক্ষেত্রে জেনারেশনটা বেড়ে যাবে। এটা হচ্ছে মানে একটা প্ল্যান্ট অপারেশন করার ক্ষেত্রে। আর যদি আমি বলি প্রোডাক্টের ক্ষেত্রে বলি, তখন হচ্ছে গিয়ে আমাদের আসলে এগুলোর জন্য ডেডিকেটেড সাপ্লায়ার থাকে, যেমন মডিউলের জন্য মডিউলের সাপ্লায়ার থাকবে, ইনভার্টারের জন্য ইনভার্টার সাপ্লায়ার থাকবে। কোনো ধরনের প্রবলেম হলে অবশ্য ওনাদের আন্ডারে কাজটা করানো উচিত, যেহেতু ওয়ারেন্টি ইস্যু আছে এখানে। কারণ আমরা যদি নিজেরাই যদি জিনিসটা করতে যাই, তখন ওয়ারেন্টি থেকে হয়তো বা স্কোপ আউট হওয়ার পসিবিলিটি থাকতে পারে। গ্রেট গ্রেট। বুরহান ভাই যদি কিছু বলেন। জি হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে তোমার মানে সোলারটাকে যখন আমরা প্রমোট করি, বা সোলারের একটা বড় সুবিধা কি, সেটা হলো লো মেইনটেনেন্স। হ্যাঁ, এটা কিন্তু মেইনটেনেন্স কিন্তু খুব কম। যেমন তোমাকে আমি যদি বলি তোমার পিভি মডিউল 25 ইয়ার্স তোমার ওয়ারেন্টি প্রোভাইড করে। হ্যাঁ, তো তোমার কি মেইনটেনেন্স করবা? মেইনটেনেন্স বলতে কি তোমার যদি নষ্ট হয় তুমি রিপ্লেস করবা, এছাড়া কিন্তু কোনো মেইনটেনেন্স নেই। তারপর ধরো তুমি যদি ইনভার্টারের কথা বলো, ইনভার্টার তোমার 10 বছর ওয়ারেন্টি প্রোভাইড করে। হ্যাঁ, বা তোমার 20 বছর 15 বছর ওয়ারেন্টি প্রোভাইড করে। তো তোমার মেইনটেনেন্সের কিন্তু কাজ সোলার পাওয়ার প্ল্যান্টে খুব কম। এখন দুইটা ফ্যাক্ট, একটা হলো তোমার যারা প্ল্যান্ট ওন করে আর যারা তোমার করে, যারা তোমার সাপ্লাই করে। মেইনটেনেন্সের কাজ যেটা গোবিন্দ বললো, যে যারা প্ল্যান্ট ওন করে ওদের মেইনটেনেন্সের কাজ কিন্তু খুব লিমিটেড। হ্যাঁ, যেমন তোমার ওরা কিছু উইকলি কিছু ওদের প্ল্যান থাকে, কিছু মান্থলি প্ল্যান থাকে, কিছু কোয়ার্টারলি প্ল্যান থাকে। গোবিন্দ আমি তো মনে হয় ঠিক আছি না? কিছু প্ল্যান থাকে, ধরো তোমার তো সাপ্তাহিক কিছু প্ল্যান থাকে, এই সপ্তাহে এই কাজগুলো করতে হবে। হ্যাঁ, এগুলো তোমার মানে গদ বাঁধা কাজ, মানে একই কাজ আর কি। তোমার উইকলি তোমার কিছু ইয়া থাকে, মান্থলি তোমার কিছু জিনিস চেক করতে হয়, যেমন তোমার ধরো বক্স চেক করে, বা এই টুকটাক কিছু ধরো কোয়ার্টারলি তোমার হয়তো একটু একটা চেক করে। এগুলো হলে তোমার রেগুলার মেইনটেনেন্স। এগুলো খুবই সবসময় এটা মেনটেন থাকতে হয়। আর একটা হচ্ছে তুমি বললা যে সার্ভিস আর মেনটেন, তোমার ওরা কোনো মেনটেন্স করবে না, কারণ প্ল্যান্টটা ওন করে। বাট প্ল্যান্টের যে যারা সাপ্লায়ার, মানে মূলত মানে মানে প্রোডাক্টের মেইনটেনেন্সটা ওরাই প্রোভাইড করে, কিন্তু প্রোডাক্টের মেইনটেনেন্স তোমার নাই। মেইনটেনেন্স নাই এই সেন্সে না, কারণ তোমার এটা ওয়ারেন্টির মধ্যেই পড়ে। যখন তুমি প্যানেল যদি নষ্ট হয়, তোমার 25 ইয়ার্স ওয়ারেন্টি, তুমি কি মেইনটেনেন্স করবা? তোমার এটা রিপ্লেস করে দিতে হবে। ইনভার্টারের ক্ষেত্রে তোমার সেম, 10 বছরে তোমার ওয়ারেন্টি থাকে, তোমার যদি নষ্ট তুমি চেঞ্জ করে দিবা। মেইনটেনেন্সের কাজ বলতে ম্যানুফ্যাকচারার থাকতে পারে। তুমি যদি তোমার একটা ইনভার্টার নষ্ট হয়েছে, বা তোমার একটা প্যানেল তো খুব ছোট একটা ইস্যু, তোমার 5টা ইনভার্টার নষ্ট হয়েছে, তোমার বড় প্ল্যান, তোমার 3টা বা 4টা 5টা ইনভার্টার নষ্ট হয়েছে, তুমি কি করবে? এই প্যানেলগুলো তুমি পাঠাই দিবা,
তোমার লোকালে যারা সাপ্লায়ার থাকে বা যদি কোনো লোকাল পার্টনার থেকে থাকে ওদের কাছ থেকে ওনারা সাপোর্ট নিবে, আর তুমি ওদেরগুলো সবগুলো পাঠিয়ে দিবা যে তুমি যেখান থেকে নিতে হয়, যদি চায়না হয় চায়না বা জার্মান হয় জার্মান বা ফিনল্যান্ড হলে ফিনল্যান্ড, তুমি এখানে পাঠিয়ে দিবা, ওরা তখন এখানে মেনটেন্স বা সার্ভিস আবার করবে। লোকালি কিন্তু সার্ভিস মেনটেন্সের ইস্যুটা খুব কম, তোমার এটা প্রথম থেকে আমি বলতেছি, এটা খুব কম। যেটা তোমার গোবিন্দ যেটা করে যে ওদের প্লান্টের যে মেনটেন্স গুলো আছে ওগুলো হচ্ছে অন্য হয়তো বা ওদের ইন হাউস কিছু কাজ ওরা করতে পারে, বাট বড় কোনো মেনটেন্স মনে হয় নাই, তাই না গোবিন্দ? এখানে আমরা যেটা করি আসলে স্মুথ জেনারেশনটা স্মুথ রাখার জন্য কোনো ধরনের ইন্টারাপ্ট যাতে না হয় মনিটরিং করতে হবে, প্রপার মনিটরিং। যেটা হচ্ছে গিয়া ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ট্রান্সমিশন লাইনটা, যেহেতু এখন হচ্ছে রেনি সিজন, তো সেক্ষেত্রে হচ্ছে গিয়া লাইনের আশেপাশে কিন্তু বিভিন্ন ভেজিটেশন থাকে, বিভিন্ন গাছ থাকে, বড় বড় ইউক্লিপ গাছ থাকে। তো এগুলো কিন্তু খুব সেন্সিটিভ জিনিস, যদি এগুলো না দেখি পরবর্তী দেখা গেল যে একটা ফল্ট হলো, ফল্ট হওয়ার পরে আমার তারও ছিঁড়ে যেতে পারে অথবা আমার লাইন অফ হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের জেনারেশন অফ থাকতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু প্রি প্ল্যান করে নিতে হয়। এক সপ্তাহ আগে আমার দেখতে হবে যে আসলে আমার এই কোন জায়গায় কোন জায়গাটা আমার ক্লিয়ার করতে হবে, আগে থেকে আমার প্ল্যান করতে হয়। এটা হচ্ছে লাইনের ক্ষেত্রে। আর প্ল্যান সাইডে যদি আমি আসি, প্ল্যান সাইডে হচ্ছে একটাই জিনিস, যেটা হচ্ছে মনিটর করা যে আমার কোনো সিস্টেম অফ আছে কিনা, যদি অফ থাকে সেটা সেটা রিকভার করা, আর এবং অবশ্যই এটা মনিটর করা যে জেনারেশন আমার টার্গেট ভার্সেস অ্যাকচুয়াল, আসলে আমি টার্গেট কত করছিলাম, অ্যাকচুয়াল কত পাচ্ছি, এবং কেন আমি মিট করতে পারি নাই, রিজনটা কি হইতে পারে, এগুলো হাইলাইট করা অথবা এগুলা ব্যাক ইনভেস্টিগেট করা এবং এটা সলভ করার চেষ্টা করা। গ্রেট। আচ্ছা, আমি আরকিবের কাছে একটু একটু একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে ভাইয়া যেটা হয় যেমন বোরহান ভাই বললেন যে হচ্ছে যদি কোনো ইনভার্টারের সমস্যা হয় সেক্ষেত্রে হয়তো সেই ইনভার্টার গুলো আমাদের কাছে আসলে ওইরকম স্কোপটা কম, যেহেতু আমাদের ওই ইনভার্টার গুলো আসলে অপারেশন মেনটেন্স করার জন্য আমরা হয়তো চায়না বা যে অরিজিন থেকে নিয়ে আসি জার্মানিতে পাঠিয়ে দিই মেনটেন্স করার জন্য। আচ্ছা, যেই মুহূর্তে আমার ইনভার্টার গুলো নষ্ট হলো, এই ইনভার্টার গুলো আমি পাঠিয়ে দিলাম, এই যে ইনভার্টার গুলো আমার যে পাওয়ার জেনারেট করতো, এই মুহূর্তে তো আমি এই জেনারেশনটা পাচ্ছি না, এই লসটা আমরা কিভাবে ওভারকাম করবো বা এই লসটা কিভাবে ওভারকাম করা হয়? ভাইয়া প্লিজ। আমি নর্মালি হচ্ছে গিয়ে এগুলো স্পেয়ার থাকে ইনভার্টারের জন্য, নর্মালি মিনিমাম 3 থেকে 4টা স্পেয়ার থাকে ইন হাউস প্ল্যান্টের ভিতরেই থাকে। তো এরকম যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন ইনস্ট্যান্ট স্পেয়ারটা ইউজ করা হয় এবং রিপোর্ট করা হয় সাপ্লায়ারকে যে এই ধরনের ইস্যু, এবং ওরা ইনভেস্টিগেট করে আসলে এটা কি ইনভার্টারের নিজস্ব প্রবলেম হয়েছে না আমরা আমাদের কোনো টেকনিশিয়ান অথবা কোনো ইঞ্জিনিয়ার আসলে এটা কাজ করতে গিয়ে কোনো ধরনের মিস্টেক করছে, কোনো ড্যামেজ করে ফেলছে। ওরা ইনভেস্টিগেট করে তখন ওরা ডিসিশন দেয় যে ওরা রিপ্লেস করে দিবে অ্যাজ পার কন্ট্রাক্ট। তো ওরা অলরেডি আমি মানে হচ্ছে কি নতুন নতুন প্রোডাক্ট হিসেবে রিপ্লেস পাঠিয়ে দেয়, দেন পুরানটা ওরা মুভ করে নিয়ে যায় সাইড থেকে। যেটা বললো ওটা তো মূলত আসলে আইপিপি প্রজেক্টের ক্ষেত্রে, কিন্তু রুফটপে এই জিনিসটা হয় না। কারণ আইপি প্রজেক্ট এটা বিশাল বড় প্রজেক্ট, হ্যাঁ, একটা 10 মেগাওয়াটের প্রজেক্ট, বড় প্রজেক্ট। রুফটপ তত বড় প্রজেক্ট হয় না, ওরা 200 কিলোওয়াট 400 কিলোওয়াট 500 বা 2 মেগাওয়াট। আমরা যেটা করি, আমরা যদি কোনো 1 মেগাওয়াটের উপরে প্রজেক্ট যায় সেখানে আমরা একটা স্পেয়ার আমরা মানে একটা বা দুইটা বা ডিমান্ড অনুযায়ী আমরা একটা দিয়ে রাখি, হ্যাঁ। আর যেগুলা এর কমে হয়, ওই যে যাতে বলতেছিল যে মানে সাপ্লাই সিলেকশনটা একটু খুব ইম্পর্টেন্ট আর কি, যে কাদেরকে নিয়ে কাজ করতেছো বা তোমার পার্টনার কারা বা ইমপ্লিমেন্টেশন পার্টনার কারা। আমি 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 যদি আমার ক্ষেত্রে বলি, সেটা হলো যে আমরা যেহেতু আমরা দুইটা ব্র্যান্ড নিয়ে কাজ করি, তা আমরা আমাদের কিছু মানে ওদের পাঠানোর কিছু রুলস আমাদেরকে ফলো করতে হয়। তা আমাদের যেমন তোমার কিছু সার্ভিস ইনভার্টার বা সার্ভিস প্যানেল আমরা সবসময় স্টকে রাখতে হয় আমাদের, হ্যাঁ। যে আমার কোনো প্ল্যানে যদি শাটডাউন হয়, কোনো প্ল্যানে যদি সমস্যা হয়, আমরা কিন্তু ইনস্ট্যান্ট আগে ওটা চেঞ্জ করে দেই, দেন পরে আমরা আমাদের, এবং ওই ইনভার্টারটা কিন্তু আলাদা এবং ওই প্যানেলটাও কিন্তু আলাদা, ওটা অনলি ফর তোমার সার্ভিসের জন্য ইউজ করা হয়। ওইটা আমরা এখানে ইনস্ট্যান্ট আমরা প্লান্টে দিয়ে দিই, ওইটা আমরা নিয়ে আসার পরে এরপর আমরা জাজ করি যে এটা কি আসলে আমার ওয়ারেন্টি ক্লেমের মধ্যে পড়ছে, ওয়ারেন্টি ক্লেম করতে পারে বা পারে না। কারণ সবকিছু তো ওয়ারেন্টি ক্লেম করা যায়। তোমার যদি থান্ডারিং হয় বা ক্লাস 1 ক্লাস 2, তুমি যেভাবে তোমার ওয়ারেন্টি টার্মস আছে, ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি টার্মস আছে, এর মধ্যে যদি পরে দেন তুমি ওকে করে দিলা বা তুমি রিপ্লেস করে দিলা। আর যদি ওয়ারেন্টি টার্মস মধ্যে না পড়ে দেন তো কোনো নাই। এক্ষেত্রে বরং ভাই আপনারা সাপ্লায়ারকে কিভাবে লিড করেন? আপনারা তো ধরেন ওয়ারেন্টিটা প্রোভাইড করে দিলেন, বাট আপনার তো সাপ্লায়ার থেকে জিনিসটা আবার বুঝে নিতে হবে যে আমার এই প্রোডাক্টটা নষ্ট হয়েছে, সো আমাকে এটা রিপ্লেস করো, নাহলে তো আপনার জন্য লস হয়ে যাবে। হ্যাঁ, আমি তো এটাই বললাম, কারণ আমার কাছে তো সার্ভিস ইনভার্টার স্টকে থাকেই, মানে আমার যে সাপ্লায়ার আমাকে সার্ভিস ইনভার্টার দিয়ে রাখে আমার কাছে। আমার তো ওদেরকে রিপ্রেজেন্ট করে যেন আমাদের স্টকে তোমার মানে ভালো একটা অ্যামাউন্ট সার্ভিস ইনভার্টার করে থাকে, আমরা যে ওটা দিয়ে আমরা সাপোর্ট দিয়ে দিই। পরে আমরা যেগুলো আমাদের ব্যাক আসে ওগুলো আমরা ওদেরকে পাঠিয়ে দিই, যে দেখো এই সাপ্লায়ার আপনার উপরেই আসলে রিলে করতেছে যে হ্যাঁ ঠিক আছে, নষ্ট যেহেতু তাহলে ওইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
মানে নষ্ট এখানে এটাই হোক, এটা প্ল্যান হোক বা না, সেটা মানে মানে নষ্ট হয়েছে তো আগে তুমি রিপ্লেস করো, এরপর তুমি দেখবা যে, কারণ মানে সোলারে কিন্তু একটা বড় বড় একটা কি, কারণ মানে ডে হিসাবে কিন্তু তোমার মানে ভেরি করে, জেনারেশন কিন্তু তোমার মেক্স মানি। তুমি এক জেনারেশন মিস করলা মানে তুমি একটা বড় একটা অ্যামাউন্ট তুমি হারাইলা। যারা ভালো কাজ করে ওরা কখনো এটা 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 করতে দেয় না যে না আমার কারণে ও লুজার হবে, ওই জিনিসটা অ্যাকসেপ্টেবল না আর কি। তো ওইটা আমরা দিয়ে দিই, এরপর আমরা নিয়ে আসি, এরপর গিয়ে পরে যেটা হবে সেটা হবে, যে সে যদি ওয়ারেন্টি ক্লেমের মধ্যে পড়ে, ওয়ারেন্টি ক্লেম করলে ও ওয়ারেন্টি দিবা, যদি মনে হয় যে না ওয়ারেন্টি ক্লেম করতে পারে না, দেন সে হয়তো তোমার কাছে পারচেজ করতে বাধ্য। ওকে, জি এখানে জি, আমি আর একটু কিছু অ্যাড করি, বলছিলেন? জি এখানে আমি জি ছোট্ট করে একটু অ্যাড করবো। বোরান ভাই যেটা বললেন যে ওনারা সার্ভিস ইনভার্টার সবসময় ওনাদের স্টকে রাখবেন, হ্যাঁ, কিন্তু আমি মানে এটা আসলে আমরা সাপ্লায়ার ইয়ে থেকে না, মানে আমি যদি কনজিউমার হই, অ্যাজ লাইক আমি কোনো একটা গার্মেন্টস এর মালিক, আমি আমার রুফে হচ্ছে 200 কিলোওয়াট একটা প্রজেক্ট করছি, হ্যাঁ, 200 কিলোওয়াট একটা প্রজেক্ট করলে সেক্ষেত্রে কিন্তু আমরা স্পেয়ার রাখি না, খুব বেশি এটা রাখি না। এখন আমরা যদি তাদের উদ্দেশ্যে বলা, তারা যদি সাপ্লাইয়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে থাকে, হ্যাঁ, সবসময় দেখা যায় সব অ্যামাউন্টের ইনভার্টারটা স্টকে নাও থাকতে পারে, ঠিক আছে, এটা কিন্তু হয়। আই থিঙ্ক বোরান ভাই এটার সাথে একমত হবে যে সার্ভিস ইনভার্টার থাকলেও সবসময় সব ক্যাপাসিটির ইনভার্টার কিন্তু স্টকে থাকে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে হচ্ছে তারা যখন একটা ডিজাইন করবে, ইনভেস্ট যদি করতেছে, একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করতেছে, তখনই তাদের একটা অ্যামাউন্ট বাড়ায় রাখা উচিত, ঠিক আছে। বিকজ আপনার সাপ্লায়ার যখন আপনাকে সার্ভিস দিচ্ছে তখন তারা কিন্তু টেস্ট করবে যে আসলে ইনভার্টারটা নষ্ট হয়েছে কিনা। সার্ভিস ইনভার্টার পাঠাবে ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে দিলে হয়। এই জন্য সাজেস্ট, এটা আমার সাজেশন, ঠিক আছে। আপনি যদি 10টা ইনভার্টার লাগে, আপনি সেখানে 11টা পারচেজ করবেন। আপনার পারচেজের সিস্টেমটাই হবে এরকম যেন আপনার একটা স্পেয়ার থাকে, ওইটাকে আপনি ইনস্ট্যান্ট লাগিয়ে দিবেন। বিকজ সোলারের ক্ষেত্রে হচ্ছে টাইম মানি, টাইম ইজ মানি, সিম্পল, ঠিক আছে। আপনি জেনারেশন লস করতেছেন, আপনার টাকা লস করতেছেন, একবারে সিম্পল ওয়ার্ড। সো হুম তাদের হুম উদ্দেশ্যে বলা যে সবসময় আপনার প্যানেল বলেন বা ইনভার্টার বলেন, একটা মিনিমাম অ্যামাউন্ট বাড়ায় রাখা উচিত, দেন তাদের স্টকে রাখা উচিত। এবং এটা যখন রাইট তারা কারোর সাথে কাজ করবে, সেটা সে যে কোম্পানির সাথে কাজ করুক, যেমন আমাদের সাথে যখন কাজ করে, আমি আমার সিম্পল একটা উদাহরণ দিই। জাভেদ জুবারে যখন আমরা কাজ করেছি, আমরা কিন্তু এক্সট্রা প্যানেল দিয়ে দিচ্ছি শুরুতেই, এটা তাদেরকে ফোর্স করা অন কাইন্ড অফ যে 2 পিস আপনাকে এক্সট্রা কিনতে হবে, ঠিক আছে, এটা আপনাকে লাগবে, এটা আপনার লাগবে। তখন কি হচ্ছে, তাদের তাদের কিছু টেকনিশিয়ান টিম থাকে, তাদেরকে আমরা দেখাই কিভাবে প্যানেলটা লাগাতে হচ্ছে, কিভাবে কি করতে হচ্ছে। তো যখন একটা প্যানেলে তারা প্রবলেম ফেস করতেছে বা একটা প্যানেল ভেঙে গেছে, কোনো একটা কারণে ভাঙছে, যেভাবে হচ্ছে বা আউটপুট আসতেছে না, তারা কি করতেছে, ইনস্ট্যান্ট একটা রিপ্লেস করে দিচ্ছে। তাহলে তাদের ফুল স্ট্রিমটা কিন্তু ওয়ার্ক করতেছে, একটা প্যানেলের জন্য কিন্তু পুরো স্ট্রিম অফ হয়ে যায়, ঠিক আছে, জেনারেশন অফ হয়ে যায়, ভালো একটা অ্যামাউন্টের জেনারেশন তারা লস করে, ঠিক আছে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সবসময় স্পেয়ার পার্টস রাখা উচিত। গ্রেট গ্রেট, ভালো কিছু ইনফরমেশন পাওয়া গেল। আচ্ছা, আমার আমার একটা কোয়ারিজ হচ্ছে, মানে পার্সোনাল কোয়ারিজ, এটা হচ্ছে কারো কোশ্চেন না, লাইক আমরা কি কোনো সাপ্লাইয়ের সাথে এই ধরনের কোনো যদিও টপিকটা এই আজকে কেরিয়ার রিলেটেড না, বাট স্টিল মাথায় আসলো, যে হচ্ছে আমরা কি কোনো সাপ্লাইয়ের সাথে এই ধরনের কোনো এগ্রিমেন্ট করতে পারি কিনা, লাইক যে আমার ইনভার্টারটা নষ্ট হয়ে গেল, ওনারা হচ্ছে যে ইন্সপেকশনটা করবে, সম্ভবত ভাই বুরহান ভাই একটু টাচ করেছেন, বাট স্টিল আমার ইনভার্টার নষ্ট হয়ে গেল, তারা হচ্ছে ইনভার্টারটা আগে রিপ্লেস করে দিবে আমাকে, দেন হচ্ছে তারা হচ্ছে ইনভার্টারটা নিয়ে জাজমেন্ট করবে যে কোথায় সমস্যা হচ্ছে, কি হবে, এতে কি হবে যে আমার আমি স্মুথ। তোমাকে জি ভাইয়া। আমি তোমাকে ওইটাই বললাম যে মানে হ্যাঁ আমরা এটা মেনটেন করি এখন। মানে এটা তো আসলে বিজনেসের পলিসি কি কিভাবে মেনটেন করে, আমরা এটা মেনটেন, তোমাদের প্রথম থেকে আমি বলতেছিলাম যে আমরা কিন্তু ওই যে ইনভার্টারটা আগে নিয়ে আসি, আমার সার্ভিস ইনভার্টারটা দিয়ে দিই, হুম এরপরে হলো গিয়ে আমরা ওটা নিয়ে চিন্তা করি যে ওটা আমাদের টিমকে পাঠাই বা আমাদের টেকনিক্যাল টিম দেখে, বা আমাদের যদি প্রয়োজন হয় আমরা বাইরে পাঠাই দিই। দেন যদি মনে হয় যে হুম না হুম। এটা ওয়ারেন্টি ক্লেম করতে পারে, তাহলে আমরা ওয়ারেন্টি প্রোভাইড করি। আর যদি মনে হয় যে না এটা ওয়ারেন্টির মধ্যে পড়ে, আমাদের জানাই যে ভাই না তোমার এটা ওয়ারেন্টির মধ্যে পড়ে না, তোমার এটা এখন কিনতে হবে, তাহলে সে আমার কাছে কিনে নিবে। গড়ি great। আমার কাছে মনে হয় হুয়াওয়ে ইনভার্টারের ক্ষেত্রে এই ধরনের কিছু সুবিধা রয়েছে, রাইট গোবিন্দ, আর কি ভাই? হুয়ার ক্ষেত্রে এই জিনিসটা আছে, হুয়াই ইভেন তো গোবিন্দ ফ্রোনিয়াস গোবিন্দ এবং গোবিন্দ আদার পাওয়ার আদার প্ল্যান্টে ইউজ ম্যানুফ্যাকচারার করছে। ক্ষেত্রেও হয়তো আছে, নাকি হ্যাঁ, হুয়াওয়ে ক্ষেত্রে কি আছে এই ধরনের কোনো আদার্স ক্ষেত্রেও আছে। হুয়ার ক্ষেত্রে আমি বলবো, আমি যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি, হ্যাঁ, হুয়াই কিন্তু অনেক কোঅপারেটিভ একটা ইনভার্টার কোম্পানি বলতে পারো। যেমন গোবিন্দদের পাওয়ার প্ল্যান্টে আই থিঙ্ক গোবিন্দদের সবগুলো মডেলেরই ইনভার্টার গুলো স্পেয়ার পার্টস অলওয়েজ থাকে, ঠিক আছে। এবং এটা ওরা নিজেরাই হচ্ছে
কি বলে চেঞ্জ করার রাইট রাখে, তারা নিজেরা কিন্তু চেঞ্জ করে ইনস্ট্যান্ট জেনারেশনকে কন্টিনিউয়াস রাখতেছে। দেন ওরা যখন ওদের সাপ্লায়ারকে বলছে, উভয়কে বলছে, তখন হচ্ছে উভয় এসে এটা টেস্ট করতেছে বা ওরা পাঠাচ্ছে, ঠিক আছে, টেস্টিং পারপাস করে ওদের। আমি একটু বলি, ওয়ের তো আসলে কোনো সার্ভিস দেওয়ার মতো কেউ নাই আসলে বাংলাদেশে এখনো পর্যন্ত। তো ওরা আসলে ওদের লজিস্টিক টিমটা অনেক কোঅপারেটিভ, লজিস্টিক টিমটা অনেক স্ট্রং, খুব তাড়াতাড়ি প্রোভাইড করতে পারে। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা যদি কোনো ধরনের প্রবলেমে পড়ি, যেহেতু এটা ট্রাঙ্কি বেসিস প্রজেক্ট, আমাদের কন্ট্রাক্ট আছে ইপিসির সাথে। সো ইপিসি হচ্ছে গিয়ে রেসপন্সিবল এই কমিউনিকেশন অথবা এটা রিপ্লেস করার জন্য। যখন ইপিসির সাথে আমার ওয়ারেন্টি পিরিয়ড চলে যাবে, তখন হচ্ছে কি আমরা মুভ করবো সাপ্লায়ারের কাছে, যেহেতু এটা তার প্রোডাক্ট। তো সেক্ষেত্রে ইপিসি আসলে ডিল করে। তো ইপিসি হচ্ছে গিয়ে রিপোর্টিং করে সবকিছু ওয়েকে অথবা সাপ্লায়ারকে জমা দিবে। তো সাপ্লায়ার দেন এটা চেক করে আবার প্রোডাক্টটা ডেলিভারি দিবে। ডেলিভারির ক্ষেত্রে হচ্ছে কি ওরা বাংলাদেশে কিছু লজিস্টিক কোম্পানি আছে, জাস্ট ওরা শুধু প্রোডাক্ট নিয়ে আসে। তো ওদের মাধ্যমে প্রোডাক্টগুলো স্টোরে রাখে, ওদের স্পেয়ারেই থাকে এই ধরনের 90 কেটিএল অথবা 60 কেটিএল যেগুলো অ্যাভেলেবল বাংলাদেশে ইউজ করা হচ্ছে, ওগুলা ওদের স্টোরেই থাকে। দেন যখন রিকোয়ারমেন্ট আসে ওরা ইনস্ট্যান্ট 2 দিন অথবা 3 দিনের মধ্যে সাইটে পৌঁছে যায়। গ্রেট। আচ্ছা, এই ডিসকাশনটা আসলে দরকার ছিল এখানে। আসলে কি জন্য আমাকে তো মনে হচ্ছিল দরকার ছিল যে আসলে এই যে অপারেশন মেইনটেনেন্স আমরা যেটা ভাবছি যে হয়তো ফিউচারে এটা একটা বড় কাজের স্কোপ হতে পারে, আসলে আমাদের অপারেশন মেইনটেনেন্সটা কতটা ফ্রিকুয়েন্ট সোলার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে? আমার কাছে মনে হয় রুফটপের ক্ষেত্রে কতটা ফ্রিকুয়েন্ট বা আইপিপি প্রজেক্টের ক্ষেত্রে কতটা ফ্রিকুয়েন্ট, যদি আপনারা একটু শেয়ার করেন। আমি কোশ্চেনটা একটু ক্লিয়ার করে করবো? আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে কতটা ফ্রিকুয়েন্ট, মানে আমাকে কত বেশি অপারেশন মেইনটেনেন্স এর কাজগুলো থাকে আর কি, আমাকে মানে একটা প্ল্যান কত বেশি ফ্রিকুয়েন্টলি ফল্ট হয় আর কি একটা প্ল্যান। এক্ষেত্রে সেটা কিন্তু অলরেডি বোরান ভাই এক্সপ্লেন করছে যে আসলে সোলারের ক্ষেত্রে আসলে অতটা চ্যালেঞ্জ নাই আসলে আমাদের, যে আমাদের ফ্রিকুয়েন্টলি কোনো সমস্যা হচ্ছে। সমস্যা একটাই, যেটা হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস গ্রিড মনিটরিং করা, যে গ্রিডের কোনো প্রবলেম হয় কিনা। গ্রিডের একটাই প্রবলেম হয়, যেটা হচ্ছে রুরাল সাইটগুলোতে ভোল্টেজ ডাউন করে। যেমন 33 ক্ষেত্রে যদি বলি, আমাদের এখানে প্রায় সময় দেখা যায় যে রাতের বেলা ইভিনিং টাইমে 20 কেভিতে নেমে যায়, 22 কেভিতে, যেটা আসলে খুবই হার্মফুল গ্রিডের জন্য। তো এবং দিনের বেলা যখন আমরা জেনারেট করি 8 মেগাওয়াট জেনারেট করতেছে এবং আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ারও আমরা জেনারেট করতে পারি। তো সেক্ষেত্রে দিনের বেলা কিন্তু ভোল্টেজটা স্টেবল থাকে। ভোল্টেজ স্টেবলটা একটা ব্যাপার, এটা হচ্ছে একটা ইস্যু। আর সেকেন্ড হচ্ছে গিয়া প্রোডাক্টের আসলে অতটা চ্যালেঞ্জিং কিছু নাই মেইনটেনেন্স করার মতো। আর কেউ যদি কিছু অ্যাড করার মতো থাকে? এখানে অ্যাড করার মতো খুব বেশি কিছু নাই, অলরেডি ডিসকাসড। আচ্ছা, ওকে। আই থিংক বুরান ভাই অলরেডি ভালো, মানে বুরান ভাইয়ের উপস্থিতি আসলে আমাদের পুরো ব্যাপারটাকে খুব সহজ করে দিয়েছে। অনেক কিছু বুরান ভাই কভার করে দিচ্ছে, আমরা জাস্ট হ্যাঁ এইটাই এরকম করতে পারছি আসলে। ওকে, গ্রেট। আরেকটা কোশ্চেন খুব বেশি বারবার আসতেছে, সেটা হচ্ছে সোলার পাওয়ার প্ল্যান্ট গুলো কি আরো অ্যাডভান্স করার জন্য কি কি নিউ টেকনোলজিক্যাল ট্রেন্ড এখন চলছে? এটা আসলে সবার জন্য ইম্পর্টেন্ট, লাইক যারা হচ্ছে ফ্রেশার বা যারা হচ্ছে লাইক যারা থিসিস টপিক খুঁজছে বা যারা হচ্ছে একটা নতুন টপিক নিয়ে রিসার্চ করতে চাচ্ছে, যারা একটা নতুন প্রবলেম খুঁজছে যেটাকে সলিউশন করা যায়। সো আসলে কি কি অ্যাডভান্স টেকনোলজি আসছে বা কি কি অ্যাডভান্স টেকনোলজি আমাদের দরকার, এই ধরনের কিছু বিষয় নিয়ে যদি আপনারা আমাদের একটু আলোকিত করেন। আমার কাছে মনে হয় স্বাধীন, এটা নিয়ে তুমি নিজে বলতে পারো, যদি তুমি অলরেডি একটা প্রজেক্টের কোঅর্ডিনেটর হিসেবে আছো, তুমি নিজে এটাকে এক্সপ্লেইন করতে পারো, তুমি নিজে এটাকে এক্সপ্লেইন করতে পারো। না, আমি অবশ্যই করব, আমি অ্যাড করব, কিন্তু আমার কাছে মনে হয় বুরহান ভাই, গোবিন্দ ভাই, আরকে ভাই যিনি শেয়ার করেন আর কি আপনাদের ওপিনিয়ন গুলো। আমি যেটা বলবো, আসলে অ্যাডভান্স টেকনোলজি তো আসলে প্রতিনিয়তই আসতেছে, মডিউলের ক্ষেত্রে বলি, ইনভার্টারের ক্ষেত্রে বলি, এবং অটোমেশনের ক্ষেত্রেও যদি বলি। অটোমেশনের ক্ষেত্রে মানে মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট। মনিটরিং সিস্টেমটাকে আমাদেরকে এমনভাবে এস্টাবলিশ করা উচিত, যেটা আসলে আমাদেরকে রিমাইন্ড করবে যে আমাদের প্রতিটা স্ট্রিং অথবা প্রতিটা ইনভার্টারের প্রতিটা স্ট্রিং মনিটর করা এবং জানানো যে আমাদের এই স্ট্রিং এ জেনারেশন ফল করছে অথবা এই স্ট্রিং এ ইনসুলেশন প্রবলেম অথবা যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। ইনস্ট্যান্ট এই জিনিসগুলো আসলে অ্যালার্ম করা হচ্ছে গিয়ে আসলে অ্যাডভান্স টেকনোলজি। এছাড়া আসলে সম্ভবত এটাকে স্ট্রিং মনিটরিং টেকনোলজি বা এই ধরনের টেকনোলজি নামে আমরা জানি, রাইট? রাইট।
হ্যাঁ, গ্রেট। আর আর কোনো টেকনোলজি, লাইক আমি আমি কিছু টেকনোলজি সম্পর্কে শুনেছি, যে লাইক যেমন এসএমএল আমি শুনেছি, শেড ফিক্স, তারপরে যেটা হচ্ছে শ্যাডো করলেও আমরা ভালো জেনারেশন পেতে পারি, আমাদের আলাদা কোনো ডিভাইস লাগে না। প্লাস ফোনিয়াস ইনভার্টার আমি শুনেছি, ডাইনামিক পিক, এরকম এরকম কিছু টেকনোলজি রয়েছে। প্লাস হচ্ছে হুয়াওয়ের আমি শুনেছি 5G টেকনোলজি। তারপর হচ্ছে আহ, এই ধরনের অনেকগুলো টেকনোলজি আছে। লাইক আমি যতটুকু জানি, আমি যদি ভুল না হয়ে থাকি, সম্ভবত হুয়াওয়ে ইনভার্টার এই টেকনোলজিটা রয়েছে, যে তারা হচ্ছে পুরো সিস্টেমেরই পার মান্থ অথবা হচ্ছে একটা স্পেসিফিক পিরিয়ডে একটা অ্যানালাইসিস করা যেতে পারে, যেটা হচ্ছে প্রিডিক্ট করে যে ওই সময়টাতে কি কি প্রবলেম হয়েছিল, এবং তার পরের বার মানে পরের পিরিয়ডে বা পরের বছরে সে আগে থেকে ওয়ার্ন করে যে হচ্ছে এই সমস্যাটা কিন্তু গতবার হয়েছিল, এবারও হতে পারে, এবং সে নিজে নিজেই এআই টেকনোলজিতে ইউজ করে এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করে। ইভেন এসএমএ তো আমি এই ধরনের কিছু টেকনোলজির কথা শুনেছি। সো এই ধরনের টেকনোলজি রয়েছে, কিন্তু আর কি কি প্রবলেম আমরা ফেস করছি যেটা আসলে আসা উচিত বা যেটা নিয়ে আসলে কাজ করা উচিত, লাইক গ্রিড ইন্টিগ্রেশন নিয়ে কোনো কাজ করা উচিত কিনা, বা আহ, যেমন হচ্ছে রিসেন্টলি আমি শুনছি যে সেটার অলরেডি প্ল্যান আছে যে সোলার হোম সিস্টেম গুলোকে কিভাবে একটা গ্রিডের আওতায় আনা যায়, বা ইরিগেশন সিস্টেম গুলোকে কিভাবে একটা গ্রিডের আওতায় আনা যায়। এই ধরনের রিলেটেড কোনো সলিউশন যেটা আপনারা খুঁজছেন বা আপনারা মনে করছেন যে এটা একটা প্রবলেম, এর একটা সলিউশন আসা উচিত। এনিওয়ান? এটা হলে থিসিস, যারা থিসিস টপিক গুলো করতে চাচ্ছেন, আমার কাছে মনে হয় বেশিরভাগই হচ্ছে এই বিষয়গুলো, করেছেন যারা থিসিস রিলেটেড। আমি নিজে থিসিস করার সময় এই ধরনের কোশ্চেন অনেক খুঁজেছি, মানে এই ধরনের কোশ্চেন পেয়েছি অনেক, মানে আমার নিজের মাথায় আসছে, তো এই জন্য বললাম আর কি। বা আরেকটু সিম্পলিফাই করার জন্য এইভাবে করতে পারি যে আসলে কেউ যদি রিসার্চ করতে চায় সোলারে, তাহলে কি কি টপিক গুলোতে রিসার্চ করা উচিত এই মুহূর্তে, বা কি কি টপিকে রিসার্চ করার স্কোপ রয়েছে? আচ্ছা, এক করি, এখানে গ্রিড আসলে গ্রিন থিং এর মানে বড় একটা ইস্যু। মানে হুম গ্রিড জিনিসটি অনেক বিশাল একটা জিনিস, হ্যাঁ, মানে হুম হুম এখানে কাজ করার অনেক কিছুই আছে, মানে তোমার হুম ধরো সিঙ্ক্রোনাইজেশন বা সবকিছু মিলে তোমার যেমন আমাদের বাংলাদেশে যে গ্রিড আছে, গ্রিডের তোমার ভোল্টেজ প্রায় সময় তোমার মানে লো হয়ে যায়, এগুলো নিয়ে কাজ করার অনেক কিছুই আছে। আর সোলারের জন্য যদি কাজ করতে হয়, সোলারের তো মূলত কাজ হয় হলো গিয়ে তোমার ধরো যদি টেকনোলজি কথা অবশ্য গোবিন্দ বললো, তুমিও বললা যে তোমার সেলে প্রচুর কাজ হয়, সোলার সেল নিয়ে প্রচুর কাজ করতে পারে। সোলার সেল মডিফিকেশন বা যেমন এক সময় আমরা যখন সোলারে আসি, তো 2013-এ, তখন আমাদের সোলারের সেল ছিল, তখন আমরা কত দেখছিলাম প্রায় 11% 12% ছিল সোলার সেলের, সেটা এখন তোমার 21 22 বা 19 20 হয়ে গেছে। এগুলো তো রেগুলারই রিসার্চ হয়, পুরো নিয়ে কাজ করতে পারে। প্লাস তোমার ইনভার্টার নিয়ে কাজ করতে পারে, ইনভার্টার এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়। যদিও তোমার অনগ্রিড ইনভার্টার এফিসিয়েন্সি অনেক বেশি, আমি তোমার অফগ্রিড কুলার কথা বললাম আর কি, ওইসব ইনভার্টার গুলো এফিসিয়েন্সি অনেক কম থাকে, ওগুলো কিভাবে ইয়া করা যায়, বা তোমার অফগ্রিড এরিয়ায় কিভাবে কাজ করা যায়, বা আমাদের যে মিনি হুম গ্রিড গুলো আছে, মিনি গ্রিড গুলোকে আরো কিভাবে এফিসিয়েন্ট করা যায়। কারণ আমরা জানি যে মিনি গ্রিড গুলো কিন্তু বেশ মানে মানে বেশ মানে বুঝায় আর কি। তবে তোমার ধরো টেকনোলজিক্যাল দিক দিয়ে বা তোমার হলো গিয়ে সবকিছু মিলে মিলে গুলো যেমন খুব প্রবলেম হয়, তারপর ইরিগেশনে অনেক চ্যালেঞ্জেস গুলো আছে, ওগুলো নিয়ে কাজ করা যেতে পারে। রিসার্চ করার অপশন অনেকগুলোই আছে, মানে যে দিকে ফোকাস করতে চাই আর কি। আচ্ছা, গ্রেট। এক্ষেত্রে গোবিন্দ আমি ভাই বা আন্টি ভাই, জি প্লিজ। হ্যাঁ, এখানে আমি একটু অ্যাড করি। ভাইয়া যেটা বলুন সোলার সেল নিয়ে ফিক্স করে, সোলার সেল নিয়ে ফিক্স করার মতো আমার কাছে মনে হয় বাংলাদেশে কম। ঠিক আছে, বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে ওরকম স্কোপ নাই, জানি সেলের এফিসিয়েন্সি ইনক্রিজ করার জন্য, কাজ করার জন্য, সেটা তো সলিড স্টেট বা ওই যে বিএলএস এর হুম কিছু হুম সফটওয়্যারে কাজ করতে পারে, কিন্তু এটা খুব বেশি ইফেক্টিভ হবে কিনা আমার কাছে মনে হচ্ছে না। বাট বাংলাদেশে যদি কেউ ক্যারিয়ার গ্রোথ নিয়ে চিন্তা করে, আর ওই বেসিসটাকে মাথায় রেখে, ওই জিনিসটাকে মাথায় রেখে যদি থিসিস করতে চায়, সেক্ষেত্রে আমি বলবো, যেমন টপিকের শুরুতেই আমাদের কোশ্চেন ছিল, মনে আছে কিনা, এই যে নদীর উপর কেন আমরা ইয়ে করছি না, পাওয়ার প্ল্যান্ট গুলো করছি না, বা আমরা কেন নদীর উপরে কেন আমাদের এই প্ল্যান্ট গুলোতে যাচ্ছি না, জেনারেশনে যাচ্ছি না। ঠিক আছে, এইগুলো নিয়ে অনেকেই থিসিস করতে পারে, যেটা হচ্ছে ফিউচার আসলে আমাদের কাজে আসবে, তাই ফিউচারে এটি নিয়ে আসলে কাজ হবে বাংলাদেশের জন্য। হুম তো বই যে থিসিস করতে চায়, আমার কাছে মনে হয় ডিরেক্ট ওরা এই জিনিসগুলো নিয়ে থিসিস করতে পারে, যে মানে নদীর উপর প্যানেলটাকে বাসানোর জন্য একটা ড্রাম ইউজ করছে, বাইরের কান্ট্রি গুলো থেকে কিছু হুম ইউজ করছে। হ্যাঁ, এখন আমরা যদি নদীর উপর করতে চাই, সেটা কি করতে হবে, আমাকে ওই বাইরে থেকে ওই জিনিসগুলো ইম্পোর্ট করতে হবে। তারা এইটা নিয়ে থিসিস করতে পারে যে আমি বাইরে থেকে ইম্পোর্ট করলাম না, আমি এটা কিভাবে ভাষায় রাখবো, প্যানেলটা কিভাবে ভাষায় রাখবো, ঠিক আছে, প্রথমে কিভাবে প্যানেলটাকে স্টে করবো,
ঠিক আছে, এটা একটা টপিক হতে পারে। তারপর হচ্ছে ওয়ার ক্যালকুলেশনটা আমি কতটুকু রাখতে পারি, ঠিক আছে, ওয়ারিং যখন আমি করতেছি ওয়ারিংটা কিভাবে করতে পারি সেটা নিয়ে একটা চিজ হতে পারে, ঠিক আছে। তারপর ইনভার্টারের পজিশনটা কোন পজিশনে রাখলে আমার জন্য গুড, তাই না, বাংলাদেশের ফ্লাড লেভেল অনুযায়ী, যেমন যমুনাতে কিন্তু পানি অনেক কমে যায়, আবার এই সিজনে এসে কিন্তু এটা অনেকবারে বলতে অনেকবারে, আমি জানি না কতজনের নলেজ আছে, যেমন আমাদের প্রজেক্ট চলতেছে সিরাজগঞ্জে, আমি নিজে যখন ভিজিট করেছি তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি হয়তো নামতে পারবো, ঠিক আছে। তাই আমার প্রজেক্টটা যে জায়গায় সেখান থেকে মোটামুটি 25 হাত নিচে হচ্ছে পানি ছিল, 25 হাত, তাই আমি সোজা হাঁটতে 25 হাত যেতে পারবো, বাট এখন কিন্তু অলমোস্ট কাছাকাছি চলে আসছে পুরো লেভেলে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি ইনভার্টারটা কোথায় রাখবো, ঠিক আছে, এটা নিয়ে একটা থিসিস হতে পারে, এটা একটা টপিক হতে পারে যে যমুনা রিভারের উপর একটা থিসিস করে ফেললো যে যমুনার ফ্লাড লেভেলটা কখন কোন কিরকম থাকে, পানির ইনক্রিজিং লেভেলটা কোনখানে থাকতেছে, ঠিক আছে। তারপরে ইনভার্টারের ক্ষেত্রে যদি বলি, হ্যাঁ, ইনভার্টারে অনেকেই সিম্পলি করতে পারে, থিসিস হতে পারে যে ধরেন বর্তমানে রুফটপ যেগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আগে হচ্ছে রোম বানাইতো, ঠিক আছে, রোম বানায় হচ্ছে সেই রোমের ভিতর হচ্ছে ইনভার্টার গুলোকে রাখতো, সেই রোমের মধ্যে এসি লাগাইতো, ঠিক আছে, যেন ইনভার্টারটা ঠান্ডা রাখা যায়, ঠিক আছে। যদিও রিসেন্টলি কিছু সিঙ্গেল শেড করা হচ্ছে, সিঙ্গেল শেডের নিচে হচ্ছে ইনভার্টার রাখা হচ্ছে, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র বিগ পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, যেখানে হচ্ছে ইনভার্টার বা সবকিছু মেনটেন্স করা হচ্ছে, বাট রুফটপের ক্ষেত্রে কিন্তু জিনিসটা হচ্ছে না। তো অনেকে এটা নিয়ে ইউজ করতে পারে যে তাই একটা ইনভার্টার আমি খোলা জায়গায় রেখে দিচ্ছি, যদি IP65 বলতেছে অথবা IP68 বলতেছে, আফটার দ্যাট তাই এটাকে আমি কোন শেডের মধ্যে রাখতেছি বা কিভাবে করলে এটার আমার কস্ট মিনিমাইজ হচ্ছে বা কিভাবে করলে আমার কি বলে লোড হচ্ছে না, ঠিক আছে, এটা একটা টপিক হতে পারে। তাই টপিক অনেক কিছু হতে পারে, তাই আমরা যে জিনিসটাকে চ্যালেঞ্জ মনে করতেছি এই সব কিছু টপিক হতে পারে। নট অনলি দ্যাট, রিসেন্টলি যেমন আমাদের বাংলাদেশ যেটা আছে যে এগ্রিকালচার ল্যান্ডের উপর প্ল্যান করা যাবে না আইন পর্যন্ত, ঠিক আছে। তো এটা নিয়ে হতে পারে যে এগ্রিকালচার ল্যান্ডের মধ্যে আমি প্রজেক্ট করছি যে আমার মানে জমির মতোই থাকবে, ধান হচ্ছে, সবজি হচ্ছে, যেটাই হচ্ছে সেটা হবে, ঠিক আছে। ওইটার হাইট বা ওইটার মাউন্টেনটা কিভাবে করলে আমার জেনারেশন হচ্ছে, প্লাস হচ্ছে আমি প্ল্যানটাও করতে পারি, এটা নিয়ে একটা চিজ হতে পারে, এটা খুব ভালো একটা টপিক হতে পারে। যেটা হচ্ছে আমরা চিন্তা করতেছিলাম স্বাধীনতা বলে আমরা যেটা চিন্তা করতেছিলাম যে আমাদের পাবনার যে প্রজেক্টটা সেটার নিচে কিন্তু সবজি হবে, ঠিক আছে, যতটুকু আমার মনে আছে, রাইট, নিচে কিন্তু সবজি হবে, উপরে হচ্ছে প্ল্যানটা হবে, তাহলে সোলার প্ল্যান্ট হচ্ছে উপরে মাউন্টেন হচ্ছে। তো এটা কিন্তু আমরা স্টাডি হিসেবে রাখছি, তো যারা থিসিস করতে চায় তারা কিন্তু এগুলো থিসিস করতে পারে যে কি পরিমাণ হাইটে রাখলে আমার কস্ট মিনিমাইজ হচ্ছে, প্লাস হচ্ছে আমি ধান চাষ করতে পারতেছি, ঠিক আছে। থিসিস করতে চাইলে অনেক টপিক পাওয়া যায় যেগুলো হচ্ছে রিলেভেন্ট, মানে আমরা যেটাকে চ্যালেঞ্জ মনে করছি সেটা নিয়ে থিসিস হতে পারে। থিসিস করা মানে কি, মানে তুমি যখন থিসিস করতেছো, হ্যাঁ, রিসার্চ করা তার চেয়ে বড় হচ্ছে আমার কাছে মনে হয় জানি নিউ কামার যারা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার যারা থিসিস করতে চাইতেছে এই সেক্টরে, ঠিক আছে, তারা এইসব চ্যালেঞ্জেস নিয়ে কাজ করতে পারে। যেমন প্রযুক্তি, যেটা বললাম রিভারের উপরে প্রযুক্তি এই থিসিসটা করে, হ্যাঁ, ধরো আমরা নেক্সট একটা প্রজেক্ট করতেছি, ধরো 2 বছর পরে রিভারের উপরে, হ্যাঁ, এখন তো একটা যাচ্ছে ড্যাম হিসেবে, সামনে একটা করতে যাচ্ছি, তখন আমি কি করবো যে এই ছেলেটা অলরেডি এটার উপর থিসিস করছে, জানি ওর অলরেডি নলেজ আছে, পানির লেভেলটা কতটুকু বাড়তেছে ওর অলরেডি নলেজ আছে, ওকে আমরা হায়ার করি, ঠিক আছে। একটা থিসিসও কিন্তু একটা স্টুডেন্টের জব আগে থেকে ফিক্স করে ফেলতে পারে, তো থিসিসটা ইম্পর্টেন্ট, থিসিস সাবজেক্টটা চুজ করে, তো অনেক কিছু হতে পারে এক কথায়। যদি গোবিন্দ ভাই কিছু অ্যাড করতে চান। জি, আমি যদি এক্সিস্টিং সিস্টেম নিয়ে বলতে চাই, এক্সিস্টিং সিস্টেমে আসলে একটা জিনিসই করার আছে যেটা আসলে খুব ইন্টারেস্টিং একটা টপিক, আমাদের টার্গেট ভার্সেস অ্যাকচুয়াল। আসলে আমরা যদি টার্গেট করি যে আমরা এই মান্থে এই পরিমাণ জেনারেট করব অ্যাকর্ডিং টু দ্য ফোরকাস্টিং ইনফরমেশন, কারণ আমরা সবাই জানি যে সোলার সেক্টরে আসলে ফোরকাস্ট করা হয় যে আমার এই পরিমাণ ইরিডিয়েশন হবে জুন মাসে অথবা জুলাই মাসে, এবং এই ইরিডিয়েশনের পার্সপেক্টিভে আমি এই পরিমাণ জেনারেশন পাবো। সেক্ষেত্রে অনেক সময় কিন্তু এগুলো ফেল হওয়ার কারণ একটাই যে ইরিডেশন আমরা যেটা সাসপেক্ট করছি ওই অনুযায়ী আমরা পাই না। যেমন আমরা যদি বলি যে জানুয়ারি মাসে আমরা 55 কিলোওয়াট আওয়ার পার মিটার স্কয়ার পাওয়ার কথা, আমরা পাইছি 4, তো সেটা কিন্তু আমাদের ফোরকাস্টিং এর সাথে ম্যাচ করলো না, যার কারণে জেনারেশনটা ফল করছে। তো সেক্ষেত্রে এখন আমার তাহলে কি টার্গেট আমার চেঞ্জ হয়ে গেছে, এবং ওই পার্সপেক্টিভে আমার যে ইরিডেশন, ওই ইরিডেশনের অনুযায়ী আমি আসলে এক্সপেক্টেড যে জেনারেশন এটা পাইছি কিনা। যদি না পাওয়াটাই স্বাভাবিক, কারণ এখানে অনেকগুলা ইস্যু থাকে, যেমন গ্রিড আউটেজ থাকে প্রতিদিনই, গভর্নমেন্ট থেকে গ্রিড আউটেজ থাকতে পারে হয়তো 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা গ্রিড লাইন মেনটেন্যান্সের জন্য। সেকেন্ড আরেকটা ইস্যু হচ্ছে গিয়ে ক্লিনিং, কত ফ্রিকুয়েন্টলি আমরা ক্লিনিং করতেছি।
সো এটা একটা ইস্যু ইস্যু যেটা কনসিডার করতে হবে। তো এই জিনিসগুলো অ্যানালাইসিস করে আমাদের এটা ফাইন্ড আউট করা যেতে পারে যে আসলে আর কি কি রিজন আছে যে আমরা টার্গেটটা কেন ফুলফিল করতে পারি নাই। গ্রেট গ্রেট। আই থিঙ্ক আমরা অনেকটা সময় নিয়ে নিয়েছি, আসলে মানে খেয়ালই করতে পারিনি, অনেকদিন হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 40 মিনিট হয়ে গিয়েছে। আমি তো আসলে চাচ্ছি যে মানে সারা যেভাবে কথা বলতে থাকি অনেক কিছু জানা যাচ্ছে আসলে, মানে আপনাদের তিনজন এত এক্সপিরিয়েন্স, তিনজনকে একসাথে পাওয়া, এটা আসলে আমি বুঝতে পারছি আসলে এটা কতটা মানে আমাদের জন্য কতটা fruitful। এবং আমার কাছে মনে হয় যারা আছেন বা যারা দেখবেন তারাও ব্যাপারটা বুঝতে পারবেন। আমার লাস্টের দিকে আমি জাস্ট একটা টপিক একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে সোলার ছাড়া আদার রিনিউয়েবল এনার্জি সোর্সেস লাইক হাইড্রো, নিউক্লিয়ার আসলে রিনিউয়েবল সোর্স না, সোর্স, রিনিউয়েবল সোর্স, সরি স্যার, হাইড্রো, নিউক্লিয়ার, উইন্ড এটসেট্রা, এগুলোর ফিউচার কেমন বাংলাদেশ? আসলে এগুলো নিয়ে তো অনেক 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 মানে পাইলট প্রজেক্ট হচ্ছে বা রিসার্চ তো হচ্ছে, যেমন তোমার যে কেউ ইন করতে পারেন। জি হ্যাঁ, যেমন তোমার হাইড্রো নিয়ে রিসার্চ হচ্ছে, উইন্ড নিয়ে রিসার্চ হচ্ছে। উইন্ডের কিছু উইন্ডের একটা তোমার পাইলট প্রজেক্ট হয়েছিল তোমার সেন্ট মার্টিনে সেই অনেক আগে। তারপরে তোমার ফ্লোটিং তো মোটামুটি একটা ছোট প্রজেক্ট আসছে বা এটা নিয়ে কাজ হচ্ছে। তারপর তোমার যেমন ওয়েস্ট টু এনার্জি, এটা নিয়ে কাজ করতেছে। আসলে এগুলো কি সবগুলো মানে পাইলট প্রজেক্ট চেষ্টা করতেছে। যেমন উইন্ডের একটা প্রজেক্টও আমরা একটা মিনিকিট করেছি তোমার ইয়াতে মনপুরায় ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর। ওইখানে তোমার 281 কিলোওয়াট হলো তোমার সোলার, এবং এখানে তোমার 50 কিলোওয়াট তোমার উইন্ড অ্যাড করবে আর কি। তো ওটাও কাজ চলতেছে, ওটা সব ফান্ডিং সব হয়ে গেছে। ওইটাও একটা টেস্ট প্রজেক্ট আর কি। তো কিছু পাইলট প্রজেক্ট হচ্ছে, বাট এখন পর্যন্ত আসলে আসলে কি মানে নিউ এনার্জিটা কি পুরোটা জিওগ্রাফিক্যাল লোকেশনের উপর বেস করে, যে এক এক জায়গায় এক একটা ভালো হয়। হ্যাঁ, ওইখানে ওই দিক থেকে চিন্তা করলে আমাদের এখন পর্যন্ত কোনো মানে ফ্রুটফুল কোনো কিছু আসে নাই, এক্সেপ্ট সোলারে আমরা ভালো কিছু, আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনটা বেশ ভালো, আমরা সোলারে ভালো কিছু হয়তো বা করতে পারবো বা পারতেছি। আর যেগুলো আছে ওগুলো সবগুলো ট্রায়াল বেসিস। এখন ওগুলোতে কেমন আউটপুট আসে সেটা একটু দেখতে হবে আর কি। জাস্ট আমাদের ওয়েট করতে হবে আরো কিছুদিন। গ্রেট। যদি আর বাকি আর কিছু অ্যাড করতে চান আজকে ভাই বা গোবিন্দ ভাই? আই থিংক বরুণ ভাই অলরেডি কভার করে ফেলছে। সো এখানে আসলে অত বেশি নাই যে ডিসকাস করার মতো, যেহেতু এখানে বাংলাদেশে স্কোপটা আসলে খুবই কম। স্কোপটা কম। আমি জাস্ট একটু অ্যাড করি, স্কোপটা কম বিকজ বাংলাদেশের রিসার্চের পরিমাণটা খুবই কম। যেমন আমরা যদি উইন্ড এনার্জি চিন্তা করি, উইন্ড এনার্জির জন্য অ্যাটলিস্ট 10 ইয়ার্স অর 15 ইয়ার্স অর 50 ইয়ার্স একটা রিসার্চ থাকা উচিত যে আমাদের কোন এলাকাতে কি পরিমাণ উইন্ড হচ্ছে। ঠিক আছে, এরকম কোনো রিসার্চ আমার কাছে মনে হয় না বাংলাদেশ ওইভাবে কভার করছে, যার কারণে এই সেক্টর গুলা একটু চ্যালেঞ্জিং আমার কাছে। ওকে গ্রেট। আসলে আরো অনেকগুলো কোশ্চেন রয়েছে, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে সবগুলো কোশ্চেন হয়তো আমরা অ্যান্সার করতে পারছি না। তবে যেটা করব যে হচ্ছে ইউআইউইসির পুরো অর্গানাইজিং কমিটিকে আমরা রিকোয়েস্ট করব যে আসলে যেহেতু আমরা সবাই ইউআইউইসির সাথে মোটামুটি কানেক্টেড এবং সবাই ইউআইউর স্টুডেন্ট, তো যদি কোনো এই ধরনের কোনো আরো বেশি কোশ্চেন থাকে বা স্পেসিফিক কোয়ারিজ থাকে, ইউ গাইস আর অলওয়েজ ওয়েলকাম। আমরা চেষ্টা করব যে আমাদের সবারই ইমেল আইডি বা কন্ট্যাক্ট নাম্বার ইউআইউইসি কমিটির সাথে শেয়ার করার জন্য। আপনারা যে কোনো সময় ইউআইউইসি কমিটির কাছ থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার গুলো বা ইমেল আইডি গুলো কালেক্ট করে আমাদেরকে ডিরেক্টলি কোশ্চেন করতে পারেন। আই থিঙ্ক এতে কোনো সমস্যা নাই। আমি আপনাদের পারমিশন না নিয়েই বলছি, ভাইয়ারা যদি বলেন কোনো সমস্যা আছে কি ভাইয়া, যদি আপনাদেরকে রিচ করে ইমেলে? কোনো সমস্যা নাই ভাই, যদি আমি জানি অবশ্যই আমি শেয়ার করব। আই থিঙ্ক সবাই আমরা খুশি হব, মানে পার্সোনালি আমি খুশি হব যদি কাউকে কোনো ভাবে সাহায্য করতে পারি বা কারো কোনো কাজে আসি। জাস্ট 1 মিনিট সময় আসলে বেশি, 30 সেকেন্ড করে যদি ভাইয়ার আপনার লাস্ট এন্ডিংটা করে দেন, যে আসলে পুরো ক্যারিয়ার গ্রোথ এবং ফিউচার প্রসপেক্টসে একটা স্টুডেন্টের আসলে কোন 3টা জিনিস না থাকলেই নয়, বা একটা ক্যান্ডিডেটের কোন 3টা জিনিস না থাকলেই নয়। আচ্ছা, আমি বলতে পারি জাস্ট সাম আপ করছি। জি আচ্ছা, লাস্ট এন্ডিং এ যেহেতু ক্যারিয়ার গ্রোথ, হ্যাঁ, আমরা হয়তো অনেক কিছু নিয়ে ডিসকাস করে ফেলছি, ঠিক আছে। তো লাস্ট ক্যারিয়ার গ্রোথে আমি জাস্ট ফ্রেশারদের জন্য কিছু কথা বলবো। যেমন
অনেকেই যখন কোনো একটা কোম্পানিতে সিভি সাবমিট করে, হ্যাঁ, ওদের কিছু জায়গাতে প্রবলেম থাকে, ঠিক আছে, যেমন ক্যারিয়ার অবজেক্টিভ নিয়ে ওরা যে জিনিসটা লেখে, বা পার্সোনাল কি বলে পার্সোনাল ইনফরমেশন, তারপর এক্সপিরিয়েন্স, অথবা ধরো কোথায় পড়াশোনা করেছে, বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলা, ঠিক আছে, কিভাবে হাইলাইট করতে হয়, ঠিক আছে। এখানে আমি পুরোটা কভার করছি না, যে কেউ যদি জানতে চায় আমাকে পার্সোনালি মেল করতে পারে, আমি তাদেরকে শেয়ার করবো ইন ডিটেলস। কিন্তু এই সিভি রাইটিংটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে কোনো কেউ যখন কোনো একটা কোম্পানিতে সিভি সাবমিট করছে, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি আপনারা কি লিখতেছেন সিভির মধ্যে, ঠিক আছে। এন্ড হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, আমাদের অনেক ফ্রেশ গ্র্যাজুয়েটের মধ্যে একটা বড় প্রবলেম যে তারা রিজিউমি আর সিভি এদের পার্থক্যই জানে না, ঠিক আছে। আরেকটা ইস্যু হচ্ছে, একটা জায়গায় যখন আপনি সিভি সাবমিট করতেছেন, আপনাকে অবশ্যই সেটা পিডিএফ ফরম্যাটে সাবমিট করা উচিত। অনেক আছে ওয়ার্ড ফরম্যাট পাঠায়, এটা খুব ব্যাড হ্যাবিট। নট অনলি দ্যাট, একটা সিভিতে যখন আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি দিতে হয়, হ্যাঁ, ছবিটা কি ধরনের ছবি দিতে হয়, অনেকে দেখা গেছে বিয়ে বাড়ির ছবিকে পাসপোর্ট সাইজ ছবি বানিয়ে দিয়ে দিচ্ছে, এটা কিন্তু ব্যাড, জানি কি বলে, ব্যাড প্র্যাকটিস এক কথায়, ঠিক আছে। একটা সিভি বানানো খুবই ইম্পর্টেন্ট। কোনো এক জায়গায় জবে যখন ইন্টারভিউ দিতে যাচ্ছ, অথবা সাবমিট করতেছো, এটা খুব ইম্পর্টেন্ট। মানে জব পাওয়ার ক্ষেত্রে মানে নিজের রিপ্রেজেন্টেশন, একটা সিভি হচ্ছে ফার্স্ট তোমার রিপ্রেজেন্টেশন, সেটাকে অবশ্যই পারফেক্ট করা উচিত। মানে এটা অবশ্যই যতটুকু সম্ভব কষা মাজা করে এটাকে ভালো রাখা উচিত। এবং যখন আপনারা ইন্টারভিউ কলে যদি ডাক পেয়ে যান ইন্টারভিউ বোর্ডে, ওইভাবে যাওয়া উচিত যেন নিজেকে রিপ্রেজেন্ট করা যায়। যেন কথায় আছে, প্রথমে কি বলে যে গুণ বিচারটা পরে হয়, আগে হচ্ছে দর্শন, মানে দেখাটা হচ্ছে প্রথম, তারপর হচ্ছে গুণ, ঠিক আছে। তো আপনার সিভি রাইটিংটা যদি ভালো না হয়, তারপর আপনার নিজের রিপ্রেজেন্টেশনটা যদি ভালো না হয়, অথবা আপনি আমাকে মেইল করছেন, হ্যাঁ, আপনার সিভিটা দেখা গেছে সাবজেক্টই লেখেন, ঠিক আছে, অথবা বডিতে কিছু নাই, জাস্ট কি FYKI দিয়ে দিল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তাও শর্ট ফর্মে। এটা খুব ইম্পর্টেন্ট, মেইলের বডিতে কি লিখতে হবে, মেইলের সাবজেক্ট কি লিখতে হবে, বা একটা জায়গায় সিভি সাবমিট করতেছে কিভাবে সাবমিট করতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, শুধু রিনিউয়েবল সেক্টরের জন্য না, যে কোনো কোম্পানিতেই। এইটারে কি এমবি করছ নাকি তুই? হ্যাঁ, গ্রেট। যেভাবে বুঝি নাই, বললাম তুই কি এইটারে কি এমবি করছিস নাকি এর মধ্যে আবার? না ভাই, এছাড়া এমবিএ করি নাই, বাট আমি যেটা ফেস করতেছি তিনি আমাদের নিউ জেনারেশনের সবার ক্ষেত্রে আমি এটা দেখতেছি, ঠিক আছে। তিনি অনেকে জব পাচ্ছে না, অনেকে নক দেয় যে ভাই একটা জব লাগবে, ভাই একটা জব লাগবে, অনেকে নক দেয় পার্সোনালি, ঠিক আছে। কিন্তু তিনি কি বলে, তারা এইটাই জানে না যে বেসিক ইনফরমেশনটা কি, তিনি একটা জব পাওয়ার জন্য নিজেকে কিভাবে শো করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো থাকা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। জি ভাইয়া, জবের জন্য প্লিজ। সিভি রাইট, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ক্যারিয়ার গ্রোথের জন্য যেটা, তিনি বেসিক ইনফরমেশন গুলো, যেহেতু ট্রিপলি থেকে পড়তেছে, শুরুতেও বলছিলাম, ট্রিপলির যে বেসিক ইনফরমেশন এগুলো একটু ঝালাই করে যাওয়া উচিত। একদম খালি মাথা নিয়ে কোনো ইন্টারভিউ ফেস করা উচিত না, যেখানে গেলে ধরেন ভার্সিটির বদনাম হচ্ছে, অথবা নিজের বদনাম হচ্ছে, অথবা কোন টিচার কি শিখেছে সেটা নিয়ে একটা বদনাম হচ্ছে, ঠিক আছে। এরকম না যাওয়া উত্তম আর কি, আমার কাছে মনে হয় অবশ্যই স্টাডি করে যাওয়া উচিত। That's it. অসংখ্য দুঃখিত, আসলে খুব একটা সময় নেই। গোবিন্দ ভাই যদি একটু একটু শর্টলি ভাই বলেন আমি যে শর্টলি আপনার পয়েন্টগুলো, বা বোরহান ভাই, জি প্লিজ। একটা স্টুডেন্ট যখন ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু তার যে ফিল্ডে ইন্টারভিউ দিতে যাচ্ছে এবং যে ফিল্ডে সে জব করতে যাচ্ছে ওই ফিল্ড সম্পর্কে বাংলাদেশের কারেন্ট স্ট্যাটাস, পিছনের ব্যাকগ্রাউন্ড, কোন কোম্পানি কাজ করতেছে, কোথায় কাজ করতেছে, মানে আই মিন সব ধরনের হিস্টোরি অথবা বেসিক নলেজ গুলা, কি ধরনের কাজ করতেছে, কোন ফিল্ডে কাজ করতেছে, ইনফরমেশন গুলা গ্যাদার করা। যত বেশি ইনফরমেশন সে জানবে তত বেশি সে অ্যান্সার দিতে পারবে, তত বেশি রিলেট পারবে। আচ্ছা, গ্রেট আমি যদি গ্রেট, প্লিজ। খুব সংক্ষেপে বলি তিনটা জিনিস। ফার্স্ট হলো গিয়ে তোমার কনফিডেন্স, আর সেকেন্ড হলো গিয়ে তোমার নেটওয়ার্কিং, আর থার্ড হলো গিয়ে তোমার ফ্রেন্ডলি। এই তিনটা জিনিস যদি থাকে মানে আশা করি যে কেরিয়ারে ভালো করবে। কারণ আমরা তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমরা কমিউনিকেশনে বা নেটওয়ার্কিং একটু একটু উইক থাকি সবসময় আর কি। হ্যাঁ, তো ওইখানে একটু ফোকাস করবা যে নেটওয়ার্কিং কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অ্যাসেটস আর কি। হ্যাঁ, তুমি যত বেশি মানুষকে জানবা, যত বেশি মানুষের সাথে মিশবা, দেখবা তোমার লার্নিং তত বেশি হবে। মানে আমার যেটা আমি পার্সোনালি সবসময় করি যে এই তিনটা জিনিস থাকলে মোটামুটি কেরিয়ার ইনশাল্লাহ ভালো করা সম্ভব আর কি। ওয়েল,
গ্রেট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। আমি আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারছি না। আমি সবার আগে হচ্ছে আপনাদের তিনজন ভাইকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমি জানি যে আসলে আমি পার্সোনালি জানি, আমি যেহেতু আপনাদের সাথেই কোনো না কোনো ভাবে জড়িত বা কাজ করছি একই সাথে, আমি জানি আপনারা কতটা ব্যস্ত। ইভেন এই সময়ও, এই কোয়ারেন্টাইন পিরিয়ডে অনেকে হয়তো ভাবেন যে আসলে এই সময় হয়তো খুব একটা ব্যস্ততা নেই, কিন্তু আমি জানি আপনারা প্রত্যেকেই খুব ব্যস্ত। এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, এবং ইউইউসি কেও ধন্যবাদ যে আসলে এত ফ্রুটফুল একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। Hope to see you again in another event maybe. Thank you. Thank you. Thank you everyone. Allah. Okay, bye bye.